হামের উপসর্গ নিয়ে আরও 10 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 974। 3রা মে থেকে সারা দেশে টিকাদান। বরিশাল বিভাগের সবচেয়ে বেশি হামের রোগী বরগুনায়, হটস্পট সদর উপজেলা। জুলাই সনদ নিয়ে সংসদে ফের বিতর্ক, মুলতবি প্রস্তাব গ্রহণ না করার আহ্বান বিরোধী দলের। পরাজয়ের গ্লানির কারণেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে আপত্তি বিরোধীদের। জ্বালানি নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের 3 মাসের মজুত নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ার শঙ্কা অর্থমন্ত্রীর। বিআরটি এর নথিতে মাইক্রোবাস বাস্তবে চলে হিউম্যান হলার হিসেবে। কাটাছেঁড়া জোড়াতালিতে বানানো লেগুনা বাড়াচ্ছে রাজপথের ঝুঁকি। চলন্ত মৃত্যুফাত বলছেন বিশেষজ্ঞ। ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির। হরমুজ খুলে না দিলে ইরানকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন 974 জনকে ভর্তি করা হয়েছে। প্রাদুর্ভাব মোকাবিলায় 18 জেলা 30 উপজেলায় শুরু হয়েছে টিকাদান। পাচ্ছে 6 থেকে 59 মাসের শিশুরা। অসুস্থদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। স্বাস্থ্যমন্ত্রী জানান 12 এপ্রিল ঢাকার 2টি সিটি ময়মনসিংহ ও বরিশালে টিকাদান শুরু হবে। বাকি সব এলাকায় 3রা মে থেকে একযোগে চলবে ক্যাম্পেইন। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশের 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। টিকা কেন্দ্রগুলোতে সকাল থেকে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। হামের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে টিকা পাওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেন তারা। এতদিন অনেক চিন্তায় ছিলাম যে হামের মহামারী আক্রান্ত হচ্ছে, তো এই জন্য আজকে দেওয়ার পরে অনেক ফিল হচ্ছে। বাচ্চাদের হাম হয়তো হইতে পারে, এই জন্য আগে সতর্ক থাকা ভালো। দিলাম হয়তো পরবর্তীতে যাতে না সমস্যা হয় এই জন্য। কার্যকরের ব্যাপারটা হচ্ছে কি, এটা তো আমরা জানি না, জানে মনে করেন যারা বানাইছে তারা। তবে আমরা তো বিশ্বাসের উপরে আছি। ঢাকায় যে পরিমাণ হয় বাচ্চা দেখতেছি সংবাদ পাচ্ছি মারা যাচ্ছে, এটা আসলে আমাদের মায়েদের মধ্যে একটা প্রচুর ভয় কাজ করতেছে। আজকে অনেক স্বস্তি বোধ করতেছি বাচ্চাকে টিকা দিতে পেরে। সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, অতীতের সরকারের ভুল ব্যবস্থাপনার কারণেই হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে। মিজেলস রেভেলা এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম না। এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সব সময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। মন্ত্রী জানান, আগামী 12 এপ্রিল ঢাকার 2 সিটি ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকা দেয়া হবে। এরপর সারা দেশে একযোগে হামের টিকাদান শুরু হবে 3রা মে থেকে। 12 এপ্রিল থেকে আমরা ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন, তার সাথে ময়মনসিংহ এবং বরিশাল জেলাকে কভার করে দেব ইনশাল্লাহ। 3রা মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা, সমস্ত উপজেলায় একযোগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু থাকবে। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাসের শিশুরা, আর অসুস্থ শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বরিশাল বিভাগের সবচেয়ে বেশি হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বরগুনায়। এ জেলায় হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে 3 শিশু। এতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের, আতঙ্কিত স্থানীয়রা। সংক্রমণ ঠেকাতে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি অহেতুক ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। হামের উপসর্গ নিয়ে এভাবেই মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন কোমলমতি শিশুরা।
বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের দৃশ্য এটি। এরই মধ্যে হাসপাতালটিতে হাম আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন 1.5 শতাধিক। এদের মধ্যে 73 জনের নমুনা পরীক্ষায় 25 শিশুর হাম ও 1 শিশুর রুবেলা শনাক্ত হয়। এছাড়া হাম আক্রান্ত সন্দেহে বর্তমানে চিকিৎসাধীন 34 জনের মধ্যে 32 জনই শিশু। এ রোগে আক্রান্ত হয়ে এরই মধ্যে জেলায় মৃত্যু হয়েছে 3 শিশুর। জ্বর ওঠার পরেই আমি এবার বাইরে একটু দেখাইছি, দেওয়ার পর দেখি যে কমে না, এই এবার কালকে লইয়া আইছি। এটা নাকি হামের রোগ, এই হামটা ধরা গেছে, তারপর মেডিকেল নিয়ে আসছে। আগে মনে করেন অনেক অসুস্থ ছিল, কোনো খাইতেছিল না, কিছু পারতেছে না, মুখে ঘা হয়ে গেছিল। যেহেতু হামের প্রাদুর্ভাব সারা দেশে ছড়িয়ে পড়েছে, তো ওর অবশ্য 2 ডোজ নেওয়া, কিন্তু বুস্টার ডোজ নেওয়ার জন্য এসেছি। সংক্রমণ ঠেকাতে শিশুদের টিকা দেওয়ার পরামর্শ চিকিৎসকের। শিশুরা আসতেছে, অনেকেই মুঠোফোনের মাধ্যমে খোঁজ খবর নিয়েছে, তারা আসা শুরু করছে এবং ইতিমধ্যে আমরা অনেক শিশুকে টিকা দিয়েছি। হামের কমপ্লিকেশনগুলো কি? সবচেয়ে কম হচ্ছে নিউমোনিয়া। আমরা যে বাচ্চাগুলো মারা যাচ্ছে সেটা হাম পরবর্তী নিউমোনিয়াতে মারা যাচ্ছে। 1 নম্বর নিউমোনিয়া, 2 নম্বর হচ্ছে ব্লাইন্ডনেস, রোগী অন্ধ হয়ে যেতে পারে, যেহেতু কনজাংটিভাইটিস হয়, চোখে ইনফেকশন হয়। 3 নম্বরটা আরও মারাত্মক, সেটা হচ্ছে গিয়ে ব্রেনে ইনফেকশন হয়, এনকেফালাইটিস। এই 3টা রোগে সাধারণত হামের বাচ্চারা মারা যাচ্ছে। টিকা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি হাম মোকাবিলায় প্রস্তুতির কথা জানান সংশ্লিষ্টরা। রেসপেক্টিভ অফ ভ্যাকসিনেশন স্ট্যাটাস, আমরা এই 6 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত যে বাচ্চা আছে এদের প্রত্যেককে সিঙ্গেল ডোজ হামের টিকা দিয়ে দিব। আমাদের এখানে এখন চাইল্ড স্পেশালিস্ট আছেন, ওনারা নিয়মিত 2 বেলা করে রোগীদের দেখছেন, যার জন্য আমাদের এখানে ফ্যাটালিটি এখন নাই, মানে মৃত্যুবরণ হাসপাতালে এখন পর্যন্ত হয়নি। আর এখান থেকে আমাদের নিয়মিতভাবে স্যাম্পল কালেকশন করা হচ্ছে। হাম আক্রান্ত রোগীর চিকিৎসায় জেলায় 47টি আইসোলেশন বেড তৈরি করা হয়েছে। এছাড়া হামের হটস্পট হওয়ায় সদর উপজেলায় 23,000 শিশুকে টিকাদানের প্রক্রিয়া চলমান রয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় আবার উত্তপ্ত সংসদ। প্রস্তাব গ্রহণ না করার আহ্বান জানিয়ে বিরোধী দলের অভিযোগ, সংস্কারের ম্যান্ডেট থাকলেও সংশোধনের নামে কালক্ষেপণের চেষ্টা করছে সরকার। জবাবে ক্ষমতাসীন দল বলছে, আইন না বুঝে সংস্কার ও সংশোধন শব্দ নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন বিরোধীরা। পরে সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭১-এ পরাজয়ের গ্লানি থেকেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে আপত্তি তাদের। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংসদে মুলতবি প্রস্তাবের উপর আলোচনা। সরকার ও বিরোধী দলের সদস্যদের বিতর্ক দেখতে গ্যালারিতে গণ অভ্যুত্থানে অংশ নেয়া তরুণরা। জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে মাগরিবের নামাজের বিরতির পর সনদ বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনার জন্য মুলতবি প্রস্তাব উত্থাপন করেন সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। বিরোধী দলের অভিযোগ, ঐকমত্য কমিশনে বাস্তবায়ন পদ্ধতির সমাধান হলেও মানতে চাইছে না সরকারি দল। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা নিয়ে সেই ঐকমত্য কমিশনে আলোচনা সমাপ্ত হয়েছে, সেই আলোচনার ফলাফল আজকে বিএনপি মানতে চায় না। এই কারণে আজকে বিএনপি ব্যাক স্পেসে তারা পেছনের দিকে তারা ফিরে যেতে চায়। মাননীয় স্পিকার, এখানে আগে বলেছিলেন একজন সংসদ সদস্য যে আমরা সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছি। এই মহান সংসদকে সাক্ষী রেখে বলছি, আমাদের কেউ কখনো এই কথা বলে নাই। আমরা এই সংবিধানের পরিবর্তন চেয়েছি। সরকারি দলের পাল্টা অভিযোগ, 24-এর গণ অভ্যুত্থানের টেন্ডার নিজেদের বলে প্রমাণের চেষ্টার পাশাপাশি সরকারকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে বিরোধী দল। আমরা তো চাচ্ছি যে যেই জুলাই সনদের জিনিসগুলি আসে সেগুলি পার্লামেন্টে সেগুলি কনস্টিটিউশনের মধ্যে আসবে এবং কনস্টিটিউশনের রীতিনীতি মেনেই আসবে। এর বাইরে তো আমরা কিছু যাচ্ছি না। তো আমার মনে হচ্ছে এখানে প্লেইং উইথ ওয়ার্ডস করা হচ্ছে এবং জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে এবং ঠিক আগেও যা বলেছি, আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর পায়তারা করা হচ্ছে। জুলাই আগস্ট আমাদের মাথার মণি, যারা আন্দোলন সংগ্রাম করেছে, আমাদেরও আত্মত্যাগ কম নয় সেদিন। তাই আমরা মনে করি আমাদেরকে বিভ্রান্ত করবেন না। বাস্তবায়ন প্রক্রিয়া সনদেই আছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, আইনের সঠিক ব্যাখ্যা দিচ্ছে না বিরোধী দল। কোন জায়গায় কোন ব্যাখ্যাটা ফিট করবে সেটা এক্সপ্লেন করতে পারেনি মাননীয় স্পিকার। জুলাই জাতীয় সনদ 2025-এর বাস্তবায়ন কিভাবে পদ্ধতিতে হবে সেটা জুলাই জাতীয় সনদেই ব্যাখ্যা করা আছে মাননীয় স্পিকার। ৭১-এর পরাজয়ের গ্লানি থেকেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান চায় না বিরোধী দল, এমন মন্তব্য করে সংসদ নেতার পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই সনদ শতভাগ পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার। অনেকে প্রস্তাব করেছিলেন সংবিধানের প্রস্তাবনায়
যে ৭১ এবং ২৪কে বরাবর করে আমরা প্রস্তাবনায় নিয়ে আসি। মাননীয় স্পিকার, বাংলাদেশের জনগণের এদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। ৭১-এর সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। আমরা ২৪-এর জুলাই জাতীয় সনদ এবং জুলাই ঘোষণাপত্রের এসেন্সকে আমরা সংবিধানে ধারণ করার জন্য অঙ্গীকার করেছি, করব। এখন ৭১ এবং ৭২-এর সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝি তো মাননীয় স্পিকার। ৭১ এই দেশের স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়া, সবই এক কাতারে গাথা। এদেশের মানুষের সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয় গাথা। কারো কারো জন্য হতে পারে এটা পরাজয়ের গ্লানি। জুলাই জাতীয় সনদ ২০২৫-এর সকল দফা এবং অঙ্গীকারনামা শতভাগ আমরা পরিপূরণ করতে অঙ্গীকার। এদিন সরকারি চাকরি সংশোধন ও নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর রাখা সংক্রান্ত দুটি বিল পাশ হয়। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ ইস্যুতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে কয়েকটি রাজনৈতিক দল, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকেলে রাজধানীর রমনায় আর্চ বিশপ হাউসে ইউনাইটেড ফোরাম অব চার্চেস বাংলাদেশের আয়োজনে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ইস্টার সানডে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আরও বলেন, যে জুলাই সনদে সই করেছে বিএনপি তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে মানবিক দেশ গড়তে চায় বর্তমান সরকার। জুলাই সনদ নামে একটি সনদ স্বাক্ষর করেছিলাম আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো। আমি বিষয়টা এখানে এই জন্য আনছি যে এটাকে কেন্দ্র করে আবার কিছু সংখ্যক ব্যক্তি, মানুষ বা দল যাই বলেন, তারা একটা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছি সেটাকে আমরা অক্ষরে অক্ষরের প্রতিপালন করব। এটা আমাদের কমিটমেন্ট, কারণ আমরা এর জন্য লড়াই করেছি 15 থেকে 16 বছর। গণভোটের রায় না মানলে সরকারকে অবৈধ ঘোষণা দিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গণভোট অধ্যাদেশ বাতিলের মধ্য দিয়ে জনরায়কে প্রত্যাখ্যান করেছে সরকার। যেসব অধ্যাদেশ জবাবদিহির সংস্কৃতি চালু করবে সেগুলোই বাদ দেওয়া হয়েছে। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আওয়ামী লীগ আমলে যে ভূমিকা ছিল সেই রূপে ফিরে আসার আহ্বান জানান আসিফ মাহমুদ। গণভোটের রায় যদি আপনারা না মানেন তাহলে এই সরকারকে আমরা সেদিন থেকেই অবৈধ সরকার বলা শুরু করব এবং আমরা এটার জন্য সময় নিব না। আপনারা যেমন এই যে আমাদের সকল অর্জন ধূলিসাৎ করে দেওয়ার জন্য সময় নিচ্ছেন না, আমরাও কিন্তু সেটার জন্য সময় নিব না। আপনারা যেটা বলছেন যে অনেক সময় আপনারা বলেন, বিভিন্ন ইন্টারনাল আলোচনায়ও বলেন যে 15 বছরের অভ্যুত্থান হবে না, 20 বছরের হবে না। তো এটার নজির আছে বাংলাদেশে যখন 69-এর অর্জনটা রক্ষা করা যায় নাই, 71-এই মুক্তিযুদ্ধ হয়েছে। তো আবার 24-এর অর্জন রক্ষা করা না গেলে আবার 26-27-ও এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে। জাতীয় সংসদে 2 দফা সাউন্ড সিস্টেমে বিভ্রাটের কারণে বাধাগ্রস্ত হয় অধিবেশন। রোববার আসরের নামাজের বিরতি শেষে অধিবেশন শুরুর পর বিভ্রাট দেখা দিলে শব্দযন্ত্র ঠিক করতে এবং মাগরিবের জন্য সংসদ অধিবেশন 40 মিনিটের বিরতি দেন স্পিকার। রোববার রাত 9:30টার দিকে আবারও শব্দযন্ত্রের ত্রুটি দেখা দেয়। তখন সোমবার বিকেল 3টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, 5 আগস্ট বিক্ষুব্ধ জনতা সংসদের ভেতর জিনিসপত্র তছনছ করাও সাউন্ড বিভ্রাটের একটি কারণ। ফ্যাসিবাদের আমলে দায়সারাভাবে স্থাপন করা মাইকের ওয়ারেন্টি সংক্রান্ত কাগজপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। যোগাযোগ করা হলেও মেরামত সংশ্লিষ্ট মার্কিন কোম্পানির আগ্রহ নেই বলেও জানান স্পিকার। 2024 সালের 5 আগস্ট তারিখে ক্ষিপ্ত জনতা জাতীয় সংসদে প্রবেশ করে অনেক আসবাবপত্র, বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি তছনছ করেছে। এই কারণেই ক্রমাগত মাইকে বিভ্রাট দেখা যাচ্ছে। আরেকটি কারণ হলো এই ফ্যাসিস্ট সরকারের আমলে মাইক সিস্টেমটি স্থাপিত করা হয়। যারা এটি স্থাপন করেছে তাদের অ্যাটল কোনো ওয়ারেন্টি ছিল কিনা, মাইকের কার্যকারিতা কতদিন থাকবে এ সম্বন্ধে কোনো কাগজপত্র ইত্যাদি পাওয়া যাচ্ছে না। বোঝা যাচ্ছে যে অত্যন্ত হেলাফেলার সাথে
এই বিশাল কাজটি সম্পন্ন করা হয়েছে। সংসদের অধিবেশনের বিরতিতে গ্যালারিতে গিয়ে জুলাই শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সন্ধ্যায় গ্যালারির মেঘনা হলে তাদের সঙ্গে দেখা করেন তিনি। আনুষ্ঠানিকতা আর দূরত্বের দেয়াল ভেঙে তৈরি হয় আন্তরিক পরিবেশ। একে একে সবার সঙ্গে কথা বলেন সরকার প্রধান। এ সময় আহতদের চিকিৎসার খোঁজ নেন তিনি। আবার কারো কাঁধে হাত রেখে দেন পাশে থাকার ভরসা। স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বাদ মাগরিব জাতীয় সংসদ ভবনের মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ছাড়াও এতে অংশ নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নুরুল ইসলাম, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ এমপি মন্ত্রীরা। শিক্ষাবিদ দিলারা হাফিজ গত শনিবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে 3 মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরবরাহ ব্যবস্থাপনায় চাপ পড়ায় পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা করছেন অর্থমন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি হয়নি। সব সোর্স থেকেই সাশ্রয়ী মূল্যে জ্বালানি আমদানির চেষ্টা চলছে। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, 3 মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে শপিং মল, দোকানপাট সন্ধ্যা 6টার পরিবর্তে 7টায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 3 মাসের মতো অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। যেটা শেষ হয়ে যাবে সেটার জন্য পূরণ করা যায়, সেটার জন্য আমরা পাইপলাইনে রয়েছে। দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। এদিকে এলডিসি উত্তরণ বিষয়ক সভা শেষে অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে সরবরাহ ব্যবস্থাপনায় চাপ পড়ায় পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ মুহূর্তে বাংলাদেশের এলডিসি উত্তরণ সম্ভব নয়। বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় এই সরকার পেয়েছে, এখানে আমরা ফায়ার ফাইটিং করতেছি। প্রত্যেক এই ইকোনমিকে সেলভেজ করার যুদ্ধ চলছে এখন। শুধু জ্বালানি সংকট না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সরকার গঠনের পর আজ প্রথম একনেক বৈঠকে বসছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। প্রাথমিকভাবে 18টি প্রকল্প উত্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত 17টি উঠতে পারে বৈঠকে, যেখানে ব্যয় ধরা হচ্ছে 13,161 কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে বাদ যাচ্ছে আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। গুরুত্ব পেয়েছে নদী, পানি ও জলবায়ু, অবকাঠামোর, সড়ক উন্নয়ন, স্বাস্থ্যখাত, প্রযুক্তি ও অংশীদারিত্বমূলক উন্নয়নের গুরুত্বপূর্ণ কিছু প্রকল্প, যা নতুন সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রাথমিক দিক নির্দেশনা বলে মনে করছেন বিশ্লেষকরা। ফরহাদুর রহমানের রিপোর্ট। আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র বলছে, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে 18টি প্রকল্পের কথা থাকলেও উপস্থাপন হতে পারে 17টি, যার মধ্যে 9টি নতুন প্রকল্প। এছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত 33টি প্রকল্প একনেকে অবহতির জন্য উপস্থাপন করা হবে। বাদ যাচ্ছে বহুল আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। ভারতের দেয়া ফারাক্কা বাঁধের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায়
পদ্মা ব্যারেজ প্রকল্পটি প্রস্তাব করেছে পানি সম্পদ মন্ত্রণালয়, যা বাস্তবায়নে প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয়েছিল 34,497 কোটি 25 লাখ টাকা। তবে আলোচনায় আছে বগুড়া ও গাইবান্ধার করতোয়া নদী সিস্টেম উন্নয়ন, ময়মনসিংহে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ, সর্বজনীন সামাজিক অবকাঠামো নির্মাণ, আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, সীমান্ত সড়ক নির্মাণ, 8 বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে মেডিকেল কলেজ হাসপাতাল ও অংশীদারিত্বমূলক উন্নয়ন প্রকল্প। বৈঠকে উপস্থাপনের জন্য চূড়ান্ত 17টি প্রকল্পের মধ্যে নদী, পানি, জলবায়ু বিষয়ক প্রকল্প রয়েছে 4টি। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প 5টি, সড়ক নির্মাণ ও উন্নয়ন সংশ্লিষ্ট 3টি, মেডিকেল কলেজ হাসপাতাল, ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণ 2টি, প্রযুক্তি উন্নয়ন বিষয়ক এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন বিষয়ক 1টি প্রকল্প উঠতে যাচ্ছে। 17 প্রকল্পে সম্ভাব্য খরচ ধরা হয়েছে 13,161 কোটি টাকা। সেখানে আমরা নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে প্রস্তাবিত প্রকল্পগুলো সরকারের উন্নয়ন পরিকল্পনার প্রাথমিক দিক নির্দেশন হিসেবে মনে করেন অর্থনীতিবিদরা। তবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সঠিক তদারকির পরামর্শ দিলেন এই অর্থনীতিবিদ। জলবায়ু আছে, নদী আছে, রাস্তা আছে, বিল্ডিং আছে, ব্রিজ আছে, কালভার্ট আছে, এগুলো কিন্তু মানে সবগুলোকে ইনক্লুসিভ আমি মনে করি এই ধরনের প্রকল্পগুলো হাতে নেওয়া এটি একটি ভালো দিক। সবচেয়ে যেটা বড় চ্যালেঞ্জের বিষয়, আগেও আমরা দেখেছি যে এখানে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা এবং তাদের যে ব্যয় ম্যানেজমেন্ট করা সেটা সবচেয়ে চ্যালেঞ্জের জায়গা। সেখানে দুর্নীতি হয় এবং প্রকল্প দীর্ঘমেয়াদী হয়ে যায়, তখন কিন্তু খরচ বেড়ে যায়। নতুন সরকারের প্রথম একনেক বৈঠকের সিদ্ধান্তই ঠিক করে দেবে আগামীর উন্নয়ন অগ্রাধিকার, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় বিরোধের জেরে এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। হত্যায় ব্যবহৃত হকি স্টিক ও কুড়াল উদ্ধারের পাশাপাশি এক নারীকে আটক করেছে পুলিশ। মূল অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। রোববার সকালে বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া কবরস্থানে আতাফল পাড়াকে কেন্দ্র করে রবিন ব্যাপারীর সঙ্গে স্থানীয় শামীম ও আরেক যুবক রবিনের বিরোধ সৃষ্টি হয়। পরে শামীমের মা মমেনা বেগম মীমাংসার কথা বলে রবিন ব্যাপারীকে ডেকে নেন। এ সময় অভিযুক্ত শামীম ও রবিনের নেতৃত্বে রবিন ব্যাপারীকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। গত বছর 23 অক্টোবর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে প্রভাবশালী মহলে হত্যায় জড়িত বলে অভিযোগ নিহতের পরিবারের। পকেটে টাকা ছিল, ফোন ছিল, সেই ফোন ছিনতাই করার জন্য শম্ভু, রাহুল, ফয়সাল, তারপরে আপেল, তারপরে রাসেল, এরা সবাই মিলে ভাইকে মানে দাউদ দিয়ে কুপিয়ে মারছে। তারা চাপিলে ঘরে ওপেনে ঘুরিচ্ছে, তারা ওপেনে ঘুরে আমার স্বামীর আবার বারবার ঠেট দিচ্ছে, ঠেট দিয়ে এমন ঠেট দিচ্ছে যে আমার স্বামীর জীবন দুনিয়া থেকে তুলে দিছে। সুলতানপট্টির যেগুলো লোক ছিল এদের আমরা সুষ্ঠু একটা বিচার চাই। পুলিশ জানায় ঘটনাস্থল থেকে ভাঙা হকি স্টিক ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে এক নারীকে। ঘটনাস্থল থেকে আমরা 3টি ভাঙা হকি স্টিক এবং একটি চাইনিজ কুড়াল আমরা ঘটনাস্থল পড়ে থাকতে দেখেছি। এটি আসলে হত্যায় ব্যবহৃত হয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। ঘটনার পর থেকে পলাতক মূল অভিযুক্ত সহ জড়িতরা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নারায়ণগঞ্জে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ও এলাকাবাসী জানান স্থানীয় সাকিব গ্রুপের সঙ্গে লিটনের বিরোধ চলছিল। শনিবার ওই গ্রুপের সঙ্গে লিটনের ঝগড়া হয়। রোববার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সোনারগাঁয়ের রতনপুর এলাকায় দুর্বৃত্তরা লিটনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আশপাশের লোকজন লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজধানীর মিরপুরে একটি বার ও আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে শতাধিক তরুণ তরুণীকে আটক করেছে পুলিশ। রোববার রাতে মিরপুর 1-এর বাগদাদ মার্কেটের এসকে বার ও পাশের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে অভিযানের পর তথ্য সংগ্রহে আসা গণমাধ্যম কর্মীদের থানায় প্রবেশে বাধা দেওয়া হয়। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন ডিএমপির কর্মকর্তা। রোববার রাত 11টার দিকে রাজধানীর মিরপুরের একটি বার ও আবাসিক হোটেলে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগ। অসামাজিক কার্যকলাপে জড়িত অভিযোগে শতাধিক তরুণ তরুণীকে আটক করা হয়। প্রাথমিকভাবে আটককৃতদের মিরপুর মডেল থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানায় দীর্ঘদিন ধরে মিরপুর 1-এর বাগদাদ মার্কেটের এসকে বার ও পাশের একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে আসছিলেন স্থানীয়রা। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযোগ পাই যে এখানে সামাজিক অবক্ষয় হচ্ছে, বিভিন্ন ধরনের আসছে, আমরা একটা অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে প্রপার ওয়েতে আইনগতভাবে কিছু মানুষজনকে আমরা আটক করেছি। সংখ্যাটা এখনো আমি কনফার্ম করি, আনুমানিক শতাধিক হবে। এদিকে ওসির বরাত দিয়ে সংবাদ সংগ্রহে আসা গণমাধ্যম কর্মীদের মিরপুর মডেল থানায় প্রবেশে বাধা দেয় দায়িত্বরত কনস্টেবল। ভিতরে ঢুকতে দিচ্ছে না, তার মধ্যে ঝামেলা আছে। কে দেখতেছে? কোথায় সাংবাদিক ঢুকতে দিবেন না কেন বুঝলাম না। পরে বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন পুলিশের এই কর্মকর্তা। সাংবাদিক প্রবেশ করতে দেওয়া যাবে না এমন কোনো না, সাংবাদিক আমাদের অবশ্যই আমাদের বন্ধু, এটা আমাদের নলেজে ছিল না বা আমাদেরকে উই আর নট ইনফর্মড। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহ আলী থানায় হস্তান্তর করেছে পুলিশ। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ। রাজধানীর সড়কে দাপিয়ে বেড়ানো হিউম্যান হলার বা লেগুনার পেছনে রয়েছে বড় ধরনের জালিয়াতি। বিআরটি এর নথিতে যে গাড়িটি মাইক্রোবাস বা পিকআপ, বাস্তবে সেটি যাত্রী টানছে অবৈধ লেগুনা সেজে। অদক্ষ কারিগরের হাতে কাটাছেঁড়া করে তৈরি এই মৃত্যুফাঁদ এখন রাজপথের আতঙ্ক। প্রশাসনের নাকের ডগায় কারা কোথায় তৈরি করছে এই ঝুঁকিপূর্ণ বাহন। গণপরিবহনের বেহাল দশা নিয়ে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে থাকছে বিস্তারিত। বলে না কিছু যে অবৈধ গাড়ি চলতেছে, তো এটা মাইক্রো কাটা গাড়ি একমাত্র ড্যামরা রোডের ভিতরে আছে। সারিবদ্ধ এসব বাহন দেখে হিউম্যান হলার কিংবা লেগুনা মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জালিয়াতি। নজর দেয়া যাক এগুলোর নম্বর প্লেটের দিকে। ঢাকা মেট্রো ম 517522, ঢাকা মেট্রো গ 111393, ঢাকা মেট্রো চ 140024। দেখতে লেগুনা মনে হলেও বিআরটি এর তথ্য বলছে ভিন্ন কথা। কাগজে কলমে যেগুলোর কোনোটি আসলে লেগুনা নয়। তবে এগুলো আসলে কি? দেখতে হিউম্যান হলার কিংবা লেগুনা মনে হলো আসলে এটি পুরাতন মাইক্রো কিংবা পিকআপকে কেটে এই লেগুনা কিংবা হিউম্যান হলারের আকৃতি দেওয়া হয়েছে। এই ফিটনেসবিহীন অবৈধ যানগুলো প্রশাসনের ঠিক নাকের ডগায় রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে। সত্য কথা আর মিথ্যা কথা বললে তো লাভ নেই, এখানে মাইক্রো গাড়ি সব পদের গাড়ি আছে। প্রশ্ন উঠছে, এই অবৈধ ঝুঁকিপূর্ণ বাহন তৈরি হচ্ছে কোথায়? কারা বানাচ্ছে এসব মৃত্যুফাঁদ? উত্তর মিলছে রাজধানীর যাত্রাবাড়ির ভাঙ্গা প্রেস আর কোনাপাড়া এলাকায়। পুরনো মাইক্রোবাস কেটে পিকআপের ওপর জোড়াতালি দিয়ে অদক্ষ কারিগরের হাতেই তৈরি হচ্ছে কথিত এই লেগুনা। পিকআপ থেকে লেগুনা বানান না? কেমন খরচ পড়ে? লেগুনা থেকে পিকআপ করলে বডি বানাইতে 50,000 আর সিট গদি লাগে 10,000, রং করলে রঙের হিসাব আলাদা। অভিযোগ শুধু নির্মাণেই নয়, সড়কেও এই যানের দৌরাত্ম্য নিয়ে আছে বিস্তর প্রশ্ন। অপ্রাপ্তবয়স্ক চালক, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন কিংবা মর্জি মাফিক ভাড়া আদায়, সব অভিযোগেই দুষ্ট এই বাহন। 10 টাকা ভাড়া 15 টাকা, কোনো 20 টাকা নেয়, কখনো 30 টাকা নিয়ে যায়। জামজুট লাগলে সবাই তো যাইতেছে, আমরা যাইতেছি। সিট হলো 4 জন, এই যে বসে একজনের উপর আরেকজন। কিন্তু প্রশাসনের নাকের ডগায় চলা এই নৈরাজ্য নিয়ে ডিএমপির ভূমিকা কি? এগুলো কাগজপত্র নাই, এগুলি শতভাগ সত্য। এই লেগুনাগুলো চলার প্রধান কারণ হচ্ছে যে ওখানকার চাহিদা, ওখানে আসলে অন্য কোনো ব্যবস্থা নাই। এখানে প্রত্যেকটা সমস্যা যদি আপনি ট্রাফিক পুলিশকে বলেন, এটা আসলে সম্ভব না। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ ফিটনেস ও কাঠামোগত নকশা ছাড়া এসব বাহন মূলত এক একটি চলন্ত মৃত্যু ফাঁদ। সামান্য আঘাতেই চুরমার হয়ে যেতে পারে সব জোড়াতালির বডি। সড়কে আমি বলবো যে সুশাসন বা গুড গভর্নেন্স না থাকার কারণেই কিন্তু আমরা দেখছি যে নতুন নতুন এই ধরনের ইম্প্রুভাইজেশন বা মডিফিকেশনের একটা প্রবণতা। আপনি চাইলে ভেহিকেলকে মডিফাই করতে পারবেন না। সিটের পুনর্বিন্যাস করা, এটা তো ভয়ঙ্কর একটা অপরাধ। এক্ষেত্রে আসলে প্রশাসন যদি নজরদারি না দেয়, এটা একটা কালচারে কিন্তু পরিণত হবে। বিআরটি এর তথ্য বলছে, রাজধানীতে অনুমোদিত হিউম্যান হলার 4752টি, যার সঙ্গে মাঠের সংখ্যা রয়েছে বিস্তর ফারাক। অবৈধভাবে দাপিয়ে বেড়ানো এই যানগুলো শুধু শৃঙ্খলায় ভাঙছে না, প্রতিনিয়তই হুমকির মুখে ফেলছে জনজীবনকেও। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে রাস্তা, ফুটপাত দখল করে বছরের পর বছর চলছে ব্যবসা। পঞ্চম দিনের অভিযানে নিউ মার্কেট এবং আগারগাঁও এলাকায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএমপি। জরিমানা করা হয়েছে বেশ কিছু দোকানকে, জব্দ করা হয় মালামাল। ব্যবসায়িক মালামাল রাখার জন্য ফুটপাতে দীর্ঘ সময় ধরে রাখা চৌকিগুলো হুড়োহুড়ি করে সরিয়ে নেওয়ার দৃশ্যই বলে দিচ্ছে উচ্ছেদ অভিযান চলছে। এমন দৃশ্য দেখা গেল রাজধানীর নিউ মার্কেট এলাকায়।
উচ্ছেদ অভিযান হয়েছে রাজধানীর আগারগাঁও এলাকাতে। ফুটপাত এবং ডিভাইডারে বাণিজ্যিক কার্যক্রমের জন্য রাখা স্থাপনাগুলো ভেঙে নিয়ে যায় পুলিশ। এ সময় দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়। 5,000 টাকা জরিমানা করেছি এবং আমরা সামনেও এভাবে আমাদের অভিযান পরিচালনা করব। অবৈধ স্থাপনাগুলো আমরা অপসারণ করতেছি এবং বিভিন্ন দোকান যারা এক্সটেনশন করে আপনার ব্যবসা করতেছে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। আমাদের যে ভিডিও মামলার কার্যক্রম চলমান আছে, প্রত্যেকটি গাড়ির ভিডিও এভিডেন্সের উপর ভিত্তি করে ট্রাফিক আইনে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া, তাদের ঠিকানায় চিঠি দেওয়া হবে, তাদের গাড়িতে মামলা হয়েছে। নিউ মার্কেট এলাকার যে ফুটপাত চোখে দেখা যেত না, বড় পরিসরে অভিযান পরিচালনা করায় তা অনেকটাই দৃশ্যমান হয়েছে। অভিযানে 16টি দোকানকে ফুটপাতে মালামাল রাখার জন্য 84,000 টাকা জরিমানা করা হয়। অবৈধ পার্কিংয়ের জন্য মামলা দেওয়া হয় 50টি গাড়িকে। এই স্ট্রাকচারগুলো বাইরে রেখে তারা অবৈধভাবে ব্যবসা করছিল, জনগণের যাতায়াতের রাস্তাকে প্রতিবন্ধকতা করছিল। আমরা সেই সকল স্ট্রাকচারগুলো তুলে ডাম্পিং করে ফেলেছি। এরপরে আমরা গোপনে আসবো, আমাদের সোর্সের বেসিসে আসবো। আমাদের এই অবস্থানটা অর্থাৎ আমাদের উচ্ছেদ অভিযানটা অব্যাহত থাকবে। আমরা 3 জনকে আটক করেছি। অভিযোগ হচ্ছে আমাদের কাজে বাধা দিয়েছে। এবার বিজ্ঞপ্তি দিয়ে করা হলেও এরপর আকস্মিক অভিযানের হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। উচ্ছেদ অভিযান শেষ হয়েছে আধা ঘন্টাও হয়নি, এর মাঝেই আবারও শুরু হয়েছে ফুটপাতের দখল প্রক্রিয়া। অর্থাৎ সাধারণ মানুষের যে আশা ছিল এবারের উচ্ছেদের পর ফুটপাত দখলমুক্ত হওয়ার বিষয়টির একটি স্থায়ী সমাধান হবে, আমার পেছনের দৃশ্যই বলে দিচ্ছে তাদের সে আশায় গুড়ে বালি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তীব্র প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে অন্য দেশকে টেক্কা দিয়ে রেকর্ড পরিমাণ এলপিজি, এলএনজি ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে বাংলাদেশ। শুধুমাত্র মার্চ মাসেই 42টি জাহাজে করে 6,000 কোটি টাকার এলপিজি, এলএনজি এবং জ্বালানি তেল কিনেছে বাংলাদেশ। তবে হরমুজ প্রণালী বন্ধের প্রভাবে অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে দেশ। সাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটিতে ইয়াং জ্যাংহি নামে জাহাজটি সিঙ্গাপুর থেকে আমদানি করা ডিজেল খালাস করে ফিরে যাওয়ার 1 ঘন্টার মধ্যে বার্তিং নিল মালয়েশিয়া থেকে আমদানি করা ডিজেলবাহী জাহাজ সাংগ্যাংফা জিয়ান নামে আরেকটি জাহাজ। এইভাবে মার্চ মাসে একের পর এক জ্বালানি নিয়ে ভেড়া 42টি জাহাজের মধ্যে 38টি খালাস শেষে ফিরে গেছে। মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধ জড়িয়ে পড়ায় এখন স্পট মার্কেটের পাশাপাশি অপ্রচলিত দেশগুলো থেকে জ্বালানি সংগ্রহ করছে বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরের উদ্যোগে আমরা বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের সমন্বয়ে পৃথকভাবে যৌথ অপারেশন পরিচালনা করছি, যৌথ মহড়া পরিচালনা করছি, যাতে নিরবিচ্ছিন্নভাবে এই জ্বালানিবাহী পণ্যগুলো জাহাজগুলো তাদের পণ্য খালাস করতে পারে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত থাকে। তবে জ্বালানি আমদানি নিয়ে চমক ওঠার মতো তথ্য জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। বিশেষ করে যুদ্ধ আক্রান্ত মার্চ মাসে 4,490 কোটি টাকা মূল্যের 5,71,000 মেট্রিক টন পরিশোধিত ডিজেল, বেজ অয়েল, জেট ফুয়েল আমদানি করেছে বাংলাদেশ, যা 2025 সালের মার্চ মাসের তুলনায় 1,24,000 মেট্রিক টন বেশি। একইভাবে এক মাসে 603 কোটি টাকা মূল্যের 75,000 মেট্রিক টন এলপিজি এবং এলএনজি আমদানি হয়েছে। 95.78% হিসাবে আগের বছরের তুলনায় 76,786 মেট্রিক টন বেশি। পরিশোধিত তেল, রিফাইন অয়েল, পেট্রোল, ডিজেল, অকটেন 28%-এর মতো বেশি এসেছে এবং ক্রুড অয়েল কিছুটা কম এসেছে। তবে যে ধারাবাহিকতা আসছে, সংকট ইনশাল্লাহ থাকবে না। তবে আন্তর্জাতিক নৌরুট হরমুজ প্রণালী বন্ধ থাকায় ধস নেমেছে ক্রুড অয়েল আমদানিতে। গত বছরের মার্চ মাসে 2,987 কোটি টাকা মূল্যে 3,32,000 মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি হলেও এবার মার্চে তা হয়েছে 598 কোটি টাকা মূল্যের মাত্র 65,534 মেট্রিক টন। এর মধ্যে হরমুজ প্রণালীতে আটকে আছে বাংলাদেশের জন্য কেনা 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল। মূলত আমদানিকৃত এসব ক্রুড অয়েল চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের মাধ্যমে পেট্রোল, ডিজেল, অকটেন হিসাবে বাজারজাত করা হয়। নতুন জ্বালানির ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমরা তো মিডল ইস্ট নির্ভর দেশ, আমরা ওইখান থেকে আমাদের জ্বালানিগুলো সব নিয়ে আসি। সো আমাদের আসলে অন্যান্য দেশও এক্সপ্লোর করা উচিত। অবশ্যই সরকার আপৎকালীন হিসাবে সৌদি আরব এবং কাজাখস্তান থেকে 1 লাখ মেট্রিক টন করে ডিজেল ও 2 কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর বাইরে পরবর্তীতে দরপত্রের মাধ্যমে 16 লাখ মেট্রিক টন ডিজেল এবং 1 লাখ মেট্রিক টন অকটেন কেনা হবে বলে সিদ্ধান্ত জানানো হয়েছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।
পটুয়াখালীতে তীব্র ডিজেল সংকটে থমকে গেছে মৎস্য আহরণ। তেলের অভাবে সমুদ্রে যেতে পারছেন না অধিকাংশ জেলে। এতে বঙ্গোপসাগরে মাছ আহরণ কমেছে অন্তত 70 থেকে 80%। মৎস্য বন্দর ও মোকামগুলোতে নেমে এসেছে স্থবিরতা। জেলে থেকে শুরু করে এ খাতে জড়িতরা পড়েছেন অনিশ্চয়তায়। এরই মধ্যে সামনে আসছে টানা 58 দিনের নিষেধাজ্ঞা। দুই চাপেই দিশেহারা উপকূলের মৎস্যজীবীরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পাদা। নোঙর করে রাখা ট্রলার, শুনশান ঘাট, ফাঁকা আড়ত। ডিজেল সংকটে সমুদ্রে যেতে পারছেন না জেলেরা, তাই ঘাটেই পড়ে আছে শত শত মাছ ধরার ট্রলার। এমন দৃশ্য দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র পটুয়াখালীর মহিপুরে। একটি মাঝারি থেকে বড় ট্রলার সমুদ্রে 7 থেকে 10 দিনের জন্য যেতে প্রয়োজন হয় 5000 লিটারের বেশি ডিজেল, অর্থাৎ 25 থেকে 30 ব্যারেল। আর সেই জ্বালানি এখন তীব্র সংকট। ফলে প্রায় 70 থেকে 80% জেলে ট্রলার সমুদ্রে যেতে পারছে না। জেলেরা সমুদ্রে যেতে না পারায় স্থবির হয়ে পড়েছে মৎস্য বন্দর ও আড়তগুলো। অবতরণ কেন্দ্রে নেই আগের সেই হাকডাক। সরবরাহ কমে যাওয়ায় বাজারেও দেখা দিয়েছে মাছের সংকট। এই সংকটের প্রভাব পড়েছে পুরো মৎস্য খাতে। জেলে স্থানীয় ব্যবসায়ী, আড়তদার, পাইকার, শ্রমিক সবাই পড়েছেন অনিশ্চয়তায়। জেলেরা বলছেন প্রায় 2 সপ্তাহ ধরে অনেকেই সমুদ্রে যেতে পারছে না। মাঝে মধ্যে ডিজেল মিললেও তা প্রয়োজনের তুলনায় অনেকটাই অপ্রতুল। তা দিয়ে টানা মাছ শিকার চালিয়ে যাওয়া সম্ভব নয়। ফলে বেকার সময় কাটছে তাদের। এরই মধ্যে 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে মাছ শিকারে টানা 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। একের পর এক এই ধাক্কায় আরো সংকটে পড়েছেন বলে জানান জেলেরা। তৈল ছাড়া কি সাগরে যাইতে পারবে? ফিশিং করতে হলে তো তৈলের দরকার আছে, তা তৈল তো পায় না। তৈলই তো সংকট দেশে। একটা ভোরে তৈল লাগে 5 থেকে 6000 লিটার। এই তৈল পাইতেছি ধরেন 1 ব্যারেল 200 লিটার, কেউ 300 লিটার পাইতেছি। এই জন্য যাইতে পারতাছি না। এই 5-6 মাস কোনো মাছ হয় নাই। জেলেরা একটার পর একটা সংকটে আছি। না খাই ছেলেমেয়েদের অবস্থা খারাপ হয়ে যাবে। তবে মৎস্য বিভাগ বলছে পরিস্থিতি মোকাবেলায় পদক্ষেপ নেওয়া হচ্ছে, সরবরাহ বাড়ানোর উদ্যোগও রয়েছে। গতকালকেও 27000 লিটার তেল সরবরাহ করা হয়েছে। আজকেও প্রায় 27000 লিটার তেল আমাদের কাছে এসেছে। আমরা আমাদের সমুদ্রগামী যে মৎস্য নৌযানগুলো আছে তাদেরকে সেই তেল সরবরাহ করব এবং ধাপে ধাপে আমরা আশা করি প্রতিনিয়ত এই সরবরাহ অব্যাহত থাকবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 80,000। এর বাইরেও রয়েছে প্রায় 1.5 লাখ অনিবন্ধিত জেলে। ফলে এই সংকটের প্রভাব পড়েছে বৃহৎ একটি জনগোষ্ঠীর ওপর। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বিমানবন্দর ভিত্তিক পণ্য পরিবহন খাতে বিভিন্ন সমস্যা সমাধানে এবার প্ল্যাটফর্ম গড়ছেন ফ্রেইট ফরওয়ার্ড কর্মীরা। নতুন একটি সংগঠন গড়ে তোলার প্রাথমিক পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা বলছেন বিশ্বমানের প্রত্যাশিত গ্রাহক সেবা নিশ্চিত করার উদ্যোগ নেবেন তারা। আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা লজিস্টিক সেবাদাতাদের সক্রিয়তায় গতি পায় পণ্য আমদানি রফতানি কার্যক্রম। বন্দরে বন্দরে কাজ করা এই সেবাদাতারা পরিচিত ফ্রেইট ফরওয়ার্ড কর্মী হিসেবে। এ খাতে কাজ করা সেসব মানুষ এবার এক ছাদের নিচে। দেশের বিভিন্ন পোর্টে এ খাতে আছে নানা সংকট আর সীমাবদ্ধতা। সেসবের সমাধানে নীতিগত সহায়তা পেতে এবার সাংগঠনিক প্ল্যাটফর্ম করছেন বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড এজেন্সির কর্মকর্তা কর্মচারীরা। রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরার ব্যাংকার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন তারা। ঠিক করা হয় নতুন সংগঠনের নাম প্রস্তাবের পাশাপাশি কর্মপরিকল্পনাও। অধিকারগুলি আদায় করার জন্য একটা নাম সর্বস্ব হোক কিংবা কমিটি সর্বস্ব হোক, যেমন করেই হোক একটা না একটা কমিটির প্রয়োজন আছে। আসলে যারা মালিক, যারা নিজেদেরকে এলিট শ্রেণীর মালিক বলে ভাবে, তারা কিন্তু শ্রমিকদেরকে আসলে মানুষই মনে করে না। কারণ তারা মনে করে যে আমি তাদেরকে বেতন দেই, তারা হলো আমার দাস। অনেক ক্ষেত্রে অনেক মালিকই অনেক শ্রমিকদের প্রতি অন্যায় করে, অনেক ক্ষেত্রে অন্যায় করে। তো সে অন্যায়ের যাতে আপনারা প্রতিবাদ করতে পারেন, সেই জন্য যে আপনাদের আজকের এই প্রচেষ্টা, আপনাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। ভালো কাজটা যেভাবে আসে, মন্দ কাজটাও ঠিক সেভাবে আসে, সেটা বলে কই আসে না। আপনারা যদি থাকেন, আমাদের যে অর্থ ব্যয় হবে আমরা সবাই মিলে সেটা করে দিব। ফ্রেইট ফরওয়ার্ড খাতকে বিশ্বমানে উন্নীত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এই আয়োজক। পরবর্তী ধাপগুলি যদি সুন্দরভাবে যদি আমরা সম্পন্ন করতে পারি, ইনশাল্লাহ আমরা
সফলকাম হব। ব্যর্থতা সামনে রেখে কেন ব্যর্থ হলাম সেই থেকে আমরা শিক্ষা নিয়ে সামনের দিনে এগিয়ে যাব। নিজেদের দাবি দেওয়া পূরণের পাশাপাশি গ্রাহকদের প্রতিশ্রুত সেবা নিশ্চিতেও একসঙ্গে কাজ করার প্রত্যয় আলোচকদের। একটি কল্যাণময় সংগঠন গঠনের প্রয়োজনে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলা বর্ষবরণ সামনে রেখে ব্যস্ত পটুয়াখালীর বাউফলের মৃৎশিল্পীরা। এখানকার তৈরি মাটির পণ্য দেশের সীমানা পেরিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশেও। মৃৎশিল্পীরা বলছেন আর্থিকভাবে সহায়তা পেলে শিল্পের প্রসার ঘটবে। সুজন দামের ছবি এবং মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নেয়া রিপোর্ট। সুনিপুণ হাতের ছোঁয়ায় মৃৎশিল্পীরা তৈরি করছেন এক একটি তৈজসপত্র। বাংলা নববর্ষ সামনে রেখে পটুয়াখালীর কুমারপাড়ায় এখন ব্যস্ততা। মাটি সংগ্রহ থেকে শুরু করে পোড়ানো ও রং করা, পুরো প্রক্রিয়ায় রয়েছে শ্রম ও দক্ষতার মেলবন্ধন। একসময় মাটি দিয়ে খেলনাসহ অল্প কয়েক ধরনের সামগ্রী তৈরি করতেন বাউফলের পালপাড়ার কুমাররা। তবে এখন তৈরি হচ্ছে ফুলদানি, ডিনার সেট, কাপ পিরিচ, মগ সহ বিভিন্ন শোপিস। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পণ্য চলে যায় ঢাকার বিভিন্ন বিপণী বিতানে। পাইকারিভাবে 20 থেকে 500 টাকায় বিক্রি করা হয় এখানকার উৎপাদিত এক একটি পণ্য। কয়েক বছর ধরে এই পালপাড়ার পণ্য হচ্ছে রপ্তানিও। আমরা মাটির তৈরি যাবতীয় খেলনা, ঘোড়া পুতুল, টেরাকোটার যাবতীয় মালামাল তৈরি করে থাকি। এখান থেকে যে বেতন দেয় সেটা দিয়ে আমার সংসার চলে। শুধু বর্ষবরণ নয়, সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানেও দিন দিন চাহিদা বাড়ছে এখানকার তৈরি পণ্যের। তবে মাটি সহ অন্যান্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় পণ্য উৎপাদনে বাড়ছে খরচ। পহেলা বৈশাখ উপলক্ষে মালের একটু চাহিদা আছে বেশি। আমরা ডিনার সেটের মাল তৈরি করি এবং আমাদের চাহিদা প্রচুর চাহিদা। অল্প সুদে দীর্ঘমেয়াদী যদি লোনের ব্যবস্থা করে দেয় তাহলে আমাদের এই শিল্পটাকে আমরা আর একটু আধুনিকতার দিকে নিয়ে যেতে পারবো। আর্থিকভাবে সহায়তা পেলে ঐতিহ্যবাহী শিল্পের আরও প্রসার ঘটবে বলে জানান কুমাররা। যদি আমরা চাহিদা অনুযায়ী বিভিন্ন জায়গায় এই মালগুলি সাপ্লাই দিতে পারি, আমাদের আর্থিক এবং আমাদের শ্রমিক সবাই মিলে আমরা এটা আরও ভালো থাকব। বাউফলের পালপাড়ায় মৃৎশিল্পের সঙ্গে জড়িত অর্ধশত পরিবার। সময় সংবাদ, পটুয়াখালী। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম তোয়াক্কাই করছে না মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। সরকারি হাসপাতালে প্রবেশের সীমাবদ্ধতা থাকলেও বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের বিচরণ সকাল থেকেই। বাধা দিলে রোষানলে পড়ে নিরাপত্তা কর্মীরা। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। সুজয় দাসে তোলা ছবিতে মেহেদি হাসান বাপ্পির প্রতিবেদন। দক্ষিণের সবচেয়ে বড় চিকিৎসা কেন্দ্র এই শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এখানের বহির্বিভাগের 18টি ইউনিট থেকে প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার মানুষ চিকিৎসা নিয়ে থাকেন। তবে সেবা নিতে আসা এই ব্যক্তিদের ভোগান্তির কারণ হচ্ছেন বেসরকারি ঔষধ বিক্রি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। প্রতিনিয়ত রোগীদের প্রেসক্রিপশন টানাটানি সহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে এই হাসপাতালটির অভ্যন্তরে। এই ব্যক্তিটি জহিরুল ইসলাম, একটি ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। শেরি বাংলা মেডিকেলের বহির্বিভাগে নির্ধারিত সময়ের আগে কেন প্রবেশ করেছেন এমন প্রশ্নে মারমুখী ভঙ্গিমায় তেড়ে আসেন সময় সংবাদের ক্যামেরার দিকে। ঘড়ির কাঁটায় তখন সকাল 10:30। হাসপাতালটির মেডিসিন ভবনের বহির্বিভাগের করিডোর থেকে শুরু করে চিকিৎসকের কক্ষের সামনে দেখা মেলে এমনই একদল ঔষধ কোম্পানির প্রতিনিধিদের। সময় সংবাদের মুখোমুখি হওয়ার পর পরিচয় আড়াল করতে নানা কৌশলের আশ্রয় নেন তারা। কেউ আবার দ্রুত সটকে পড়েন ক্যামেরা দেখে। এদিকে আসেন, একটু মেডিসিন স্লিপটা দেখি আপনার। ভেতরে আমরা ঘুরতে পারি না, আমরা ডাক্তারের সালাম কালাম দিই, ঘুরি ফিরি। আমি তো এইমাত্র ম্যাডামের ঔষধটা দিয়ে আসলাম, এখন চলে যাবে। রোগীদের হয়রানির অভিযোগ থাকলেও অথচ এসবই ঘটছে নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের সামনেই। অভিযোগ রয়েছে বাধা দিতে গেলে উল্টো রোষানলে পড়তে হয় নিরাপত্তা কর্মীদের। তবে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। ওনারা হঠাৎ করে আসে, ভাই স্লিপটা দেন, আপনার স্লিপটা দেখে বা স্লিপটা। তো এই জিনিসটা দেখা গেছে আমরা অনেকে দেখা গেছে হঠাৎ আতঙ্কিত হয়ে যায়। ছবি তুলে দেখে যে তাদের যে ডাক্তারদের যে ওষুধের সিল বানাই দিয়েছে ওই সিলটা মারি দিয়েছে কিনা। এরা আমরা 1 বার 2 বার 3 বার লড়াইলে তারা বিরক্ত হয়ে আমাদের উপরে খারাপ আচরণ করে। যদি কেউ এরকম করে থাকে তাহলে আমাদের যারা আছে সংশ্লিষ্ট ওখানে যারা দায়িত্বরত আছে আমাদেরকে নোটিশে আনলে আমরা ব্যবস্থা নেব। চিকিৎসার মান বাড়াতে গত বছরের সেপ্টেম্বরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বহির্বিভাগে দুপুরের আগে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। মেহেদি হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। দেশে প্রথমবারের মতো দেয়া হলো কানো BSTQM কোয়ালিটি অ্যাওয়ার্ড। দক্ষ ব্যবস্থাপনার এই স্বীকৃতি পেয়েছে ওষুধ খাতের প্রতিষ্ঠান
হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস। নিজ নামে প্রবর্তিত এই পুরস্কার তুলে দিয়েছেন টোকিও বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডক্টর নোরিয়াকি কানো। ক্রেতার আস্থা ধরে রেখে বাজার সম্প্রসারণে গুণগত ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার তাগিদ দেন টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট দর্শনের বিশ্বখ্যাত এই কিংবদন্তি। বদলে যাওয়া বিশ্বে এগিয়ে যেতে নিত্য দরকারি বা জীবন রক্ষাকারী পণ্য সেবার গুণগত মানে পিছিয়ে থাকতে চায় না কোনো ব্যক্তি প্রতিষ্ঠান। আর সেই পথ চলায় উৎসাহ দিতে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো গুণগত মান ও ব্যবস্থাপনায় উৎকর্ষতার আন্তর্জাতিক স্বীকৃতি কানো BSTQM কোয়ালিটি অ্যাওয়ার্ড। এ উপলক্ষে রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে প্রথম বিজয়ী বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে দেয়া হয় এই সম্মাননা। এ সময় প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক জানান, শুধু ওষুধ প্রস্তুত বিপণন সহ দেশের স্বাস্থ্য খাতে তাদের দায়বদ্ধতার কথা। A journey and a commitment to excellence, customer satisfaction and quality that we can settle. When we talk about the quality in pharmaceuticals, we are not merely talking about the compliance. We are talking about the trust. Every tablet, every vial, every dose that leaves our facility carries with it a promise. নিজ নামে প্রবর্তিত এই পুরস্কার তুলে দিতে ঢাকায় আসা টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট দর্শনের বিশ্বখ্যাত কিংবদন্তি টোকিও বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডক্টর নোরিয়াকি কানো জানান, পণ্য তৈরি ও বাজারজাতকরণে গুণগত মান নিশ্চিত করতে না পারলে অন্য উপায়ে অর্জন করা যাবে না ভোক্তার আস্থা। Healthcare, pharmaceutical, only one company, but this is only one starting company. But I believe continue this to say, Deming pride is not only that the quality system, but also say enhance the presentation ability. In case of that, I believe that in case of the people in the healthcare pharmaceutical company people, that it's really difficult to communicate to the assessor. Quality journey is not a short journey. জাপানের সম্মানজনক ডেমিং প্রাইজ বা সিঙ্গাপুর কোয়ালিটি অ্যাওয়ার্ডের আদলে এই পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সোসাইটি ফর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট BSTQM। কামরুল হোসেন সবুজ, সময় সংবাদ, ঢাকা। খুলনায় বদলে দেওয়ার কথা বলে ছেঁড়া নোটের ব্যবসা করা 6 ব্যক্তির 7 লাখ টাকা নিয়ে লাপাত্তা ফেরদৌস মোল্লা নামের এক ব্যবসায়ী। স্বল্প আয়ের ব্যবসায় পুঁজি খোয়া যাওয়ার শঙ্কায় দিশেহারা অবস্থা তাদের। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার সামনে ছেঁড়া নোট বদল ও নতুন নোট বিনিময়ের ব্যবসা করেন আবুল কালাম আজাদ। তবে অন্য দিনের তুলনায় শনিবার ছিল না তার কর্মচাঞ্চল্য। একই অবস্থা একই পেশার মোহাম্মদ জাহিদের। ব্যবসার পুঁজি হারিয়ে দিশেহারা তিনিও। এটা দিয়ে আমার সংসার চলে, আমার আর কোনো আয়ের উৎস নেই। এই উৎস এই জায়গা থেকে এই দিয়েই চলতে হয়। এই টাকাটা আমি না পাইলে আমার তো একটা নিরাপয় হয়ে যাবে, আমার কিছু করার নেই। গত বৃহস্পতিবার ছেঁড়া নোট বদল করে জীবিকা চলে এমন 6 জনের 7 লাখ টাকা নিয়ে নিখোঁজ হন একই পেশায় থাকা ফেরদৌস মোল্লা। এই ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ফেরদৌসকে খুঁজে পেতে সাধারণ ডায়েরি করেছে তার পরিবারও। বলছে তোমার 12:30টার ভিতরে আমি টাকা দেবো, এক স্যারের দেয়নি, তখন আর ফোন বন্ধ করছে আর খুলি নাই। এরা পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটাইছে এবং এর সাথে বড় ভাই জড়িত। আর আমাদের টাকা খোয়া গেছে, সেই হিসাবে আমরা একটা ডায়েরি করি। অভিযুক্তকে খুঁজতে কাজ চলছে বলে জানায় পুলিশ। এটা তদন্ত চলমান আছে, কেন কোথায় কি কারণে কি হলো সম্পূর্ণরূপে দেখা হচ্ছে এবং এর পুরোটা আমরা খতিয়ে বের করবো। এটা বাংলাদেশ ব্যাংকের খুলনা শাখার সামনে ছেঁড়া নোট বদল ও নতুন টাকার ব্যবসার সঙ্গে জড়িত আছেন 10 জন। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। অবৈধভাবে কন্টেইনারে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগে যশোরে একটি ফিলিং স্টেশনকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে বাঘারপাড়ার সীমাখালী বাজারের মোবারক আলী ফিলিং স্টেশনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগের প্রমাণ পাওয়ায় জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার। অভিযানে মোটরসাইকেল চালকদের কাগজপত্র যাচাই বাছাই করে দিক নির্দেশনা দেয় স্থানীয় প্রশাসন। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানানো হয়। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ রাইসা।
পরবর্তী সংবাদগুলো জানিয়ে দিব আমি আলিশা ইসলাম। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। কিশোরগঞ্জের ভৈরবে খেলার মাঠ দখলকে কেন্দ্র করে একই গ্রামের দুদল কিশোর ও তাদের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন অন্তত 25 জন। রোববার বিকেলে ঘোড়াকান্দার বালুর মাঠে ক্রিকেট খেলছিল মসজিদ পাড়ার কিশোররা। কিছুক্ষণ পর সেই মাঠে পলাশের মোড় এলাকার কিশোরেরা ফুটবল খেলতে আসলে বাধা দেয় তারা। দুপক্ষের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। সে সময় মসজিদ পাড়ার এক কিশোরকে মারধরের অভিযোগ ওঠে পাশের এলাকার কিশোরদের বিরুদ্ধে। খবর ছড়িয়ে পড়লে দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। রাতে আবারও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। ভাঙচুর করা হয় ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। পোলাপানগুলিরা গালাগালি করতেছে, এর ভিতরে জিজ্ঞাসা করতে তুমি গালাগালি করো করে, পরে এই কথা বলবে ছাই মায়া এলোপাথরি ভাবে আর মারধর করছে। মূলত এই ফুটবলের মাঠ করলে একটা ঝগড়া হয়েছে। জায়গা নেওয়া শুরু করে যে কে কোথায় খেলবে, এটা নিয়ে তাদের মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয়। তো সেখান থেকে এটা আস্তে আস্তে ছড়ায় পড়ে, তো নিজেরা এটা মারামারিতে লিপ্ত হয়ে যায়। রাজধানীর বৈদ্যুতিক ও হালকা প্রকৌশল শিল্প মুন্সিগঞ্জে সরিয়ে নিতে বিশেষায়িত শিল্পনগরী নির্মাণের 3 বছর পরও আশানুরূপ প্লট বরাদ্দ হয়নি। এটি চালু হলে অন্তত 10,500 মানুষের কর্মসংস্থান তৈরির সুযোগ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, বিস্তারিত জানাবেন। 361 প্লটের মধ্যে এ পর্যন্ত কিন্তু মাত্র 35টি প্লট বরাদ্দ হয়েছে। কিন্তু এই যে 3 বছর ধরে অলস পড়ে আছে এই শিল্পনগরীটি, এতে কিন্তু আপনারা দেখছেন যে নানান রকম অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। এখানে 20 কোটি টাকার একটি বৈদ্যুতিক সাব স্টেশন করা হয়েছে, সেটিও কিন্তু অলস পড়ে আছে। এবং পুরো প্রকল্প জুড়ে যে এখানে প্রায় 50 একর জমি, এই 50 একর জমি কিন্তু একদম খালি পড়ে আছে। বৈদ্যুতিক খুঁটি দেখা যাচ্ছে আর বিভিন্ন রকম যে আগাছায় ভরে গেছে। এবং এখানে যে 35টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু মাত্র 2টি প্রতিষ্ঠান তাদের যে এই প্লটের চারিদিকে বাউন্ডারি দিয়েছেন, এছাড়া কোনো রকম কিন্তু কার্যক্রম দেখা যাচ্ছে না। এবং এই যে এই 361টি প্লট করা হয়েছে, সেখানে কিন্তু 3টি ক্যাটাগরিতে 7, 10 এবং 14% করে। এবং ঢাকার যে এই ধোলাইখাল এলাকায় যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন রকম যে বৈদ্যুতিক হালকা পণ্য এবং হালকা প্রকৌশল যেই পণ্যগুলো তৈরি হচ্ছিল, সেগুলো কিন্তু একত্রিত করবার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয়। এবং এটি কিন্তু একেবারে ধলেশ্বরী ইছামতি নদীর তীরে করা হয়েছে। এবং রাজধানী ঢাকা থেকে মাত্র 20 মিনিট এখানে আসার মতো কিন্তু একটি বিশেষ রোড রয়েছে, যেটা তেগুড়িয়া বেতকা রোড। সেই রোডেও কিন্তু একটি মোল্লাবাজার ব্রিজ, সেই ব্রিজটি পদ্মা সেতু তৈরির আগে থেকে শুরু হলেও সেটির কাজ এখনো শেষ হয়নি। এই সড়কপথ এবং নৌপথ, যে ইছামতি নদী যে নাব্য সংকট, সে কারণে কিন্তু এখানে এই স্বাভাবিক নৌযান চলাচল করতে পারছে না। সে কারণে কিন্তু যোগাযোগ ব্যবস্থার একটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। একই সঙ্গে এই প্রকল্পের পাশেই রয়েছে বেতকা হাট, যেটি এই অঞ্চল না বাংলাদেশে সুপরিচিত। এই হাটের জমি আর এই জমি একই মৌজায় হবার কারণে কিন্তু অতিরিক্ত দামে এই জমি অধিগ্রহণ করা হয়েছে। সে কারণে কিন্তু প্রতি শতাংশের দাম এখানে নির্ধারণ করা হয়েছে 9,16,000 টাকা। সেই একেবারে চর এলাকা, দুর্গম এলাকায় এই প্রকল্পের মধ্যে যে এত অতিরিক্ত দাম, সেটিও কিন্তু ব্যবসায়ীরা গ্রহণ করছেন না। এরকম চ্যালেঞ্জের কারণে কিন্তু এইভাবে মুখ থুবড়ে পড়ে আছে প্রকল্পটি। এবং রাজধানী ঢাকা যে এই ছড়িয়ে ছিটিয়ে থাকা যে এই হালকা বৈদ্যুতিক পণ্য এবং প্রকৌশল শিল্পগুলোকে এখানে সরিয়ে আনার যে চিন্তা, সেটিকে বাস্তবায়ন করা যাচ্ছে না। এবং বিসিক শিল্পনগরীর যারা পরিকল্পনার সঙ্গে আছেন বা নীতি নির্ধারণে আছেন, তাদের কর্মকাণ্ড নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং এই প্রকল্পটি চালু হলে কিন্তু এখানকার 10,500 লোকের কর্মসংস্থান হবার কথা রয়েছে। এবং 309 কোটি টাকা খরচে যে প্রকল্প, সেটি এভাবে 3 বছর ধরে অলস পড়ে থাকার ব্যাপারে কিন্তু স্থানীয় যারা রয়েছেন এবং যারা এই ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন, তারা কিন্তু এই প্রকল্প লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে কেন এই বেতকা তেগুড়িয়া সড়কের
মোল্লাবাজার সেতুটি চালু হতে বিলম্ব হচ্ছে সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং এই যে যেখানে ব্যাতকা হাট ছিল সেই হাটের যেখানে লং কাট ছিল সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে নাব্য সংকটের কারণে। একই সঙ্গে আব্দুল্লাহপুর লং কাটের কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এইসব কারণে তালতলা এর পাশে কিন্তু তালতলা লং কাট সেটি বন্ধ হয়ে গেছে। এই নাব্য সংকট এবং সড়ক যোগাযোগ চালুর পাশাপাশি এই শিল্পনগরী কিভাবে চালু করা যায় সেই ব্যাপারে কিন্তু তাগিদ দিয়েছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের শিল্পনগরীর সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। ইসরায়েলের হাইফায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতেও আক্রমণ চালিয়েছে তেহরান। আইআরজিসি বলছে তাদের নিশানা এখন নেতানিয়াহু। এদিকে ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। এতে অন্তত 15 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার ইসরায়েলের হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নিরাপত্তার স্বার্থে নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে নিশানা করার অঙ্গীকার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। রোববার আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট সেপা নিউজ এ প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ইরান পূর্ণ শক্তি দিয়ে নেতানিয়াহুকে হত্যার প্রচেষ্টা চালিয়ে যাবে। উপসাগরীয় দেশগুলোতেও ইরান হামলা চালিয়েছে। ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করেছে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান সহ বেশ কয়েকটি দেশ। কুয়েতে আলী আল সালেম ও আরিফজান ঘাঁটিতে হামলা চালায় আইআরজিসি। ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। ইরানে ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে কয়েক ডজন সামরিক উড়োজাহাজ ও কয়েকশো কমান্ডো অংশ নেন বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ঘটনাকে মার্কিন ইতিহাসে সবচেয়ে দুঃসাহসিক অভিযান বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের এসব হামলার কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। মুখপাত্র ইসমাইল বাঘি বলেন, এই ধরনের হামলা শুধু সামরিক নয়, বরং বেসামরিক জনগণকে ঝুঁকির মধ্যে ফেলবে এবং তা যুদ্ধাপরাধের উস্কানি হিসেবেই বিবেচিত হতে পারে। মার্কিন ক্রুকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ হয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি। এদিকে যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। যুদ্ধ শেষ হওয়ার পর জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে এবং দাম কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেন রাইট। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ইস্টার সানডেতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ 11 জন নিহত হয়েছেন, আহত অন্তত 39 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময়ে রোববার একটি গ্রামে হামলা চালায় ইসরায়েলের সেনারা। এতে বেশ কয়েকজন নিহত হন। পরে রাজধানী বৈরুতের একটি গ্রামে আক্রমণ চালালে সেখানেও হতাহত হন অনেকে। এদিকে সমুদ্র উপকূলে একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। যদিও ইসরায়েলি বাহিনী হামলার কথা অস্বীকার করেছে। এই পরিস্থিতিতে আলোচনার আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট। তিনি বলেন, গাজার মতো ধ্বংসযজ্ঞ থেকে দক্ষিণ লেবাননকে রক্ষা করতে কূটনৈতিক সমাধান জরুরি। ইরানের জ্বালানি ও পরিবহন স্থাপনায় বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মঙ্গলবার ইরানে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। এমন বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন বলে প্রতিক্রিয়া জানান তারা। যুক্তরাষ্ট্রকে আলটিমেটামের ভাষা পরিহারের আহ্বান জানিয়েছে রাশিয়া।
স্থানীয় সময় রোববার নিজ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে আক্রমণাত্মক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্যবস্তু করার হুমকি দেন। ইরানকে দেয়া নিজের আলটিমেটামের দিন, সময় ও ক্ষণ সুনির্দিষ্ট করে দেন ট্রাম্প। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। হরমুজ প্রণালী খুলে না দিলে এদিন তেহরানে বড় ধরনের হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ইরানে পাওয়ার প্ল্যান্ট ডে ও ব্রিজ ডে সব একসঙ্গে ঘটবে। এর আগে ট্রাম্প ইরানকে ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দেন, যা শেষ হওয়ার পথে। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাদের মতে এ ধরনের ভাষা ব্যবহার কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। যুক্তরাষ্ট্রকে আলটিমেটামের ভাষা পরিহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। সংঘাত না বাড়িয়ে ওয়াশিংটনের আলোচনার টেবিলে বসা উচিত বলে মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে ইসরায়েল প্রথম ধাপে যুদ্ধবিরতির শর্ত পূরণ না করলে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়েছে হামাস। গাজায় থামছেই না নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। স্থানীয় সময় রোববার উপত্যকাটির জাফা স্ট্রিট এলাকায় হামলা চালায় ইসরায়েলি সেনারা। হতাহত হন কয়েকজন ফিলিস্তিনি। গেল সপ্তাহে যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করে হামাস প্রতিনিধি দল। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় নিরস্ত্রীকরণ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রোববার হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র জানান, ইসরায়েল প্রথম ধাপের যুদ্ধবিরতির শর্ত পূরণ না করলে নিরস্ত্রীকরণ নিয়ে কোনো আলোচনা হবে না। তিনি বলেন, অস্ত্রের বিষয়টি জোর করে তোলার চেষ্টা গ্রহণযোগ্য নয়। গেল বছরের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকেই হামাস ও ইসরায়েল একে অপরকে চুক্তি ভঙ্গের জন্য দোষারোপ করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭০০ মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলছে একই সময়ে তাদের ৪ সেনা নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলি প্রায় ১,২০০ মানুষ নিহত হন। এরপর শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় ৭২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। দীর্ঘ এই সংঘাতে দুর্ভিক্ষ, ধ্বংস আর বাস্তুচ্যুত হওয়ার ঘটনা গাজাকে মানবিক সংকটে ফেলেছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কো। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় রোববার ইউক্রেনের ড্রোন বাহিনী রাশিয়ার নিজনি নভগোরদ অঞ্চলের নোরসি তেল শোধনাগারে হামলা চালায়। পাশাপাশি বাল্টিক সাগরের প্রিমোর্স্ক বন্দরেও হামলা চালানো হয়। সাম্প্রতিক সময়ে রাশিয়ার জ্বালানি আয় কমাতে এই ধরনের আক্রমণ চালানো হচ্ছে বলে জানিয়েছে কিয়েভ। তবে লেনিনগ্রাদ অঞ্চলে ইউক্রেনের ১৯টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে রুশ বাহিনী। প্রথমে পাইপলাইনে ক্ষতির কথা বলা হলেও পরে তা অস্বীকার করে মস্কো। তবে একটি জ্বালানি ট্যাঙ্কে শার্পনেলের আঘাতে তেল ছড়িয়ে পড়ার ঘটনা স্বীকার করেছে দেশটি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। বিশ্লেষকদের মতে ইউক্রেন এখন রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানছে, যাতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রভাব পড়ে এবং মস্কোর অর্থনৈতিক সক্ষমতা দুর্বল হয়। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এই হামলাগুলো আরও কৌশলগত গুরুত্ব পাচ্ছে বলেও মত তাদের। এদিকে মধ্যপ্রাচ্য সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছেন। দেশ দুটি নিরাপত্তা সহযোগিতা বাড়ানো এবং সামরিক অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি খাদ্য নিরাপত্তা জোরদারে ইউক্রেন তার কৃষিপণ্য সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নির্বাচনী স্বচ্ছতার নামে নতুন করে ভোটার তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তার ভোটার তালিকা সংগ্রহ, নাগরিকত্ব যাচাই এবং সম্ভাব্য অনাগরিক ভোটার খোঁজার উদ্যোগ নিয়ে ঘিরে বাড়ছে বিতর্ক।
সমালোচকদের আশঙ্কা, এই প্রক্রিয়া ব্যবহার করে বৈধ ভোটারদের বাদ দেওয়া হতে পারে। 2026-এর মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নতুন করে আস্থার সংকট তৈরির সংকট দেখা দিয়েছে। নির্বাচনী জালিয়াতি ঠেকানোর অজুহাতে নতুন নির্বাহী আদেশ সহ একাধিক পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। বিচার বিভাগ ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মধ্যে একটি চুক্তির মাধ্যমে রাজ্যগুলোর ভোটার তালিকা যাচাই করা হবে নাগরিকত্ব ডাটাবেজ দিয়ে। এই প্রক্রিয়ায় ব্যবহৃত সেফ প্রোগ্রামটি আগেও ভুল তথ্য দেওয়ার অভিযোগে সমালোচিত হয়েছে। তবু প্রশাসন বলছে এটি নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতের জন্য জরুরি। রাজ্যগুলোর উপর চাপ বাড়াতে নতুন কৌশলও বিবেচনায় নিয়েছে প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটি অনুদানের সঙ্গে ভোটার তালিকা শেয়ার করার শর্ত জুড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় ডেটা শেয়ার না করলে বড় অঙ্কের ফান্ড হারাতে পারে রাজ্যগুলো। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে এটি কার্যকর হয়নি, তবু এতে ফেডারেল ও রাজ্য সরকারের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। একই সঙ্গে ভোটার ডেটা বিশ্লেষণের দায়িত্ব দেওয়া হয়েছে নতুনভাবে নিযুক্ত প্রসিকিউটরদের। তাদের কাজ হবে ভোটার তালিকায় সম্ভাব্য অনাগরিক শনাক্ত করা। তবে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের ডেটা বিশ্লেষণ সহজেই ভুল ব্যাখ্যার সুযোগ তৈরি করে। ভুল পদ্ধতিতে বিশ্লেষণ করলে বৈধ নাগরিকদেরও অনাগরিক হিসেবে চিহ্নিত হওয়ার সুযোগ থাকে, যা ভোটাধিকার হরণ করতে পারে। সমালোচকদের মতে এই উদ্যোগের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তারা আশঙ্কা করছেন কেন্দ্রীয়ভাবে ভোটার তালিকা নিয়ন্ত্রণের চেষ্টা সংবিধান বিরোধী এবং এটি নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন দাবি করছে এই পদক্ষেপের মাধ্যমে শুধুমাত্র মার্কিন নাগরিকদের ভোট নিশ্চিত করা হবে। তবে এর মধ্যেই আইনি লড়াই শুরু হয়েছে এবং আদালতের সিদ্ধান্তই শেষ পর্যন্ত এই উদ্যোগের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারণার প্রথম দিনে তৃণমূলকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষমতায় এলে তৃণমূলকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ইস্যুতে মোদীর পদত্যাগ করা উচিত বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। 2021 সালে বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনেও দলীয় প্রার্থীদের হয়ে কোচবিহারের রাসমেলা মাঠ থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছিলেন বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দুই দফাতেই বিজেপি রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভোটের লড়াইয়ে সফল হতে পারেনি। সেই বাস্তবতা সামনে রেখেই এবারও রাসমেলা মাঠ থেকেই দলের 294 জন প্রার্থীর হয়ে প্রচার শুরু করলেন নরেন্দ্র মোদী। 2021 সালে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ বিজেপিকে বেশি সমর্থন দিয়েছিল। এবারও সেই উত্তরবঙ্গকেই ঘাঁটি করে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি ছুড়লেন মোদী। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের জঙ্গলরাজ কায়েম করা সন্ত্রাসীদের একে একে ধরা হবে। टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও সরাসরি পাল্টা আক্রমণ করেছেন। মুর্শিদাবাদে নির্বাচনী সভা থেকে মোদীকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রী বলেন, নির্বাচন কমিশন বেছে বেছে নাম বাদ দিচ্ছে। 2024 সালে যাদের ভোটে প্রধানমন্ত্রী হয়েছেন তাদেরই নাম যদি বাদ দেওয়া হয় তাহলে আপনারও পদত্যাগ করা উচিত। শুধু আপনাদের ভোটাধিকার কাটছে তাই নয়, আমার নিজের কেন্দ্রেও যেখানে আমি নিজে ব্যক্তিগতভাবে প্রার্থী, সেখানেও 40,000 ভোটারের নাম বাদ দিয়েছে। তা সত্ত্বেও জেনে রাখুন, ঘেচু করবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2021 সালের চেয়েও এবারের বিধানসভা নির্বাচন বিজেপি ও তৃণমূলের মধ্যে ক্ষমতা দখলের লড়াইকে ভিন্ন মাত্রায় পৌঁছে দিয়েছে। বিজেপি যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে চায়। এরই মধ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। বিরোধীদের দাবি, এতে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। যদিও অনেকের মতে মমতা ম্যাজিকই এখনো তৃণমূলের শেষ ভরসা। দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, স্বজন পোষণের অভিযোগ রয়েছে, আরও বিভিন্ন অভিযোগ রয়েছে, কিন্তু এই কোথাও গিয়ে মানুষ ভোট কাটাকাটি এবং মমতা ম্যাজিক, মমতা দি রয়েছেন, এইটা যতদিন থাকবে ততদিন তৃণমূলের ভোট ব্যাংকটা থাকবে। কমিশন যে রোলটা প্লে করছে এটা তো অমানবিক,
এবং এটা যদি সত্যি কথা আপনি আমার জিজ্ঞেস করেন, এটা একেবারেই হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে। 2021 সালে 215টি আসন পেয়ে পশ্চিমবঙ্গে ভূমিধস জয় পেলেও তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ব্যবধান ছিল মাত্র 4.5%। যদিও বিজেপি সেইবার 77টি আসনে জয় পেয়েছিল। এবার বিজেপি 170 আসনের লক্ষ্য নিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে সেই 4.5% ভোটের ব্যবধান কমাতে চাইছে। বিজেপি বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা থেকে মমতার ভোট ব্যাংক বলে পরিচিত সংখ্যালঘুদের নাম বাদ দিয়ে বিজেপি সেই ব্যবধান পূরণের চেষ্টা করছে। যদিও বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে উল্টে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। তবে শেষ হাসি কে হাসবে তা জানতে অপেক্ষা 4 মে পর্যন্ত। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাবে ইতালিতে জ্বালানির পাশাপাশি দাম বেড়েছে খাদ্যপণ্যের। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইউরোপে মন্দার আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। এদিকে মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ইতালির প্রবাসী বাংলাদেশিরা। তবে বৈশ্বিক অস্থিরতার মাঝেও বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ এখন পর্যন্ত ইতিবাচক। ইতালি প্রতিনিধি হাসান মাহমুদের রিপোর্ট। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো। ইতালিতেও বেড়েছে তেলের দাম। ইতালির কাঁচা বাজার এবং বিভিন্ন স্টোরে প্রতিটি পণ্যের দামই ঊর্ধ্বমুখী। ইরান যুদ্ধ শুরুর পর দেশটিতে জ্বালানি তেলের পাশাপাশি খাদ্যদ্রব্য সহ অন্যান্য পণ্যের দাম বেড়েছে শতকরা 5 থেকে 15%। এতে নির্ধারিত আয়ের প্রবাসী বাংলাদেশিরা পড়েছেন চরম বিপাকে। যুদ্ধ বন্ধ না হলে তাদের অবস্থা দিন দিন খারাপ হবে বলে জানান তারা। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে পরিবহন খরচ বেড়েছে, তাতে করে জিনিসপত্রের দামও বেড়েছে। এই প্রভাব ইটালি সহ বাংলাদেশেও পড়ছে। আগে যে জিনিসগুলো আমরা 100 ইউরোতে কিনতাম, এখন এটা 120 ইউরোর মতো লাগতেছে। তো এই প্রভাবটা দেখা গেছে আমাদের ইনকাম সোর্স তো আর এরকম বাড়তেছে না, তো এটার প্রভাবটা আমাদের ফ্যামিলি সবাই আমরা ভোগ করতেছি। যুদ্ধ না থামে তাহলে আমাদের বিশ্বের জন্য ক্ষতিকর এবং ব্যক্তিগতভাবে আমার দেশের জন্য ক্ষতিকর। আমরা যারা বিদেশ প্রবাসে আছে আমাদের জন্য ক্ষতিকর। ইতালিতে আগেই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কারণে বেড়েছে জীবনযাত্রার খরচ। পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি চলতে থাকলে ইউরোপে মন্দা দেখা দিতে পারে। তবে বৈশ্বিক অস্থিরতার মধ্যেও ইতালি থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর হার ইতিবাচক। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। শিল্প আর সাহিত্যের নগরী প্যারিসে এখন বসন্তের ছোঁয়া। চেরি ফুল আর নানা রঙের টিউলিপের রঙিন আভায় ছেয়ে গেছে চারপাশ। প্রকৃতিতে যেন জেগে উঠেছে প্রাণের নবজাগরণ। এই মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই শহরের বাগানগুলোতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। প্রকৃতির এই রঙিন ছোঁয়ায় সবার মন থেকে দূর হোক বিষাদের ছায়া, এমনটাই প্রত্যাশা কবি ও সাহিত্যিকদের। ফ্রান্স থেকে বসন্তের সেই সৌন্দর্যের খানিকটা জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে এখন বসন্তের মায়াবী ঋতু। শীতের দূষরতা পেরিয়ে চারপাশ জেগে উঠেছে রং আর সুবাসে। ফুলে ফুলে সেজেছে প্রকৃতি, এজন্য এক জীবন্ত চিত্রপট। যদিও এ সময়টায় হালকা উষ্ণতার প্রত্যাশা থাকে, তবুও প্রকৃতি দেখাচ্ছে তার চিরচেনা বৈচিত্র্য। কখনো জলমলে রোদ, আবার হঠাৎ বৃষ্টি, কখনো উষ্ণতা, আবার মুহূর্তেই শীতল হাওয়া। এই বৈপরীত্যেই বসন্তের আলাদা সৌন্দর্য। প্যারিসের বাগানগুলোতে রঙের উৎসব। হালকা গোলাপি আর সাদা চেরি ফুলের কমল সৌন্দর্যের পাশে নজর কাটছে নানা রঙের টিউলিপ। প্রকৃতি প্রেমীরাও মুগ্ধ হয়ে উপভোগ করছেন বসন্তের সৌন্দর্য। প্রকৃতি বসন্ত আসার আগেই নানান রঙে সজ্জিত হয়ে ওঠে। যেখানে গাছে একটা পাতাও থাকে না শীতকালে, বসন্ত আসার আগেই বিভিন্ন রঙে রঙিন হয়ে ওঠে পৃথিবী। সেই দৃশ্য দেখার জন্যই পার্কে পার্কে মিছিল চলে মানুষের। কবি সাহিত্যিকরা বলছেন, বসন্তের এই সৌন্দর্য শুধু চোখে নয়, মনেও ছুঁয়ে যায়। জীবনের ক্লান্তি বলে আবার নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। এত সুন্দর একটি পরিবেশ, বসন্তরাজ, আমাদের ঋতুরাজ বসন্তের মধ্যে যে এত সুন্দর ফুল, পাখি, গান, প্রকৃতি, এত ভালো লাগা, মনের আনন্দে শুধু এগুলো উপভোগ করা। স্থানীয়দের পাশাপাশি প্রতিদিনই ফুলের বাগানে ভিড় করছেন বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরাও।
প্যারিস শিল্প আর সাহিত্যের শহর, বসন্তের জন্য নতুন করে প্রাণ ফিরে পায়। চেরি আর টিউলিপের রঙিন ছোঁয়ায় শহরের বাগানগুলো এখন ভরে উঠেছে, যার সৌন্দর্য উপভোগ করতে এখন ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। বসন্তের এই রঙিন আবহ সবার মন থেকে বিষাদ দূর করুক, এটাই প্রত্যাশা। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। কথা দিয়ে কথা রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 8 মাস আগে বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল আমিনুল ইসলাম বুলবুলের বিসিবি, কিন্তু এখনও তা আলোর মুখ দেখেনি। জীর্ণ বাড়িতেই বাস করছে ঋতুর পরিবার, এমনকি কোনো যোগাযোগই করেনি কেউ। এ নিয়ে আক্ষেপ স্বজনদের। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। বাংলাদেশ ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। এই ঋতুর উঠে আসার পথটা ছিল বন্ধুর, জানিয়ে গণমাধ্যমে হয়েছে অজস্র প্রতিবেদন। সাফের গন্ডি থেকে বাংলাদেশ দলকে ঋতুপর্ণা নিয়েছেন এশিয়ান কাপের মঞ্চে, কিন্তু তাতেও ঋতুর ভাগ্য পরিবর্তন হয়নি এতটুকু। পাহাড় ডিঙিয়ে তার বাড়িতে গিয়ে দেখা গেল বাঁশের বেড়া আর টিনের ছাউনি দেয়া ঘরে বাস করছেন ঋতুর মা ভুজপতি চাকমা। পারিবারিক কাজে ব্যস্ত বোন, ঘরের ভেতর বুনো ফুলের মতোই জল জল করছে তার অর্জনগুলো। ফুটবল মাঠে ঋতুর অর্জনের কারণেই 2025 সালে 9 আগস্ট বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি বোর্ড সভায় ঋতুকে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা সে সময় ফলাও করে প্রচার করে দেশের সকল গণমাধ্যম। প্রায় 8 মাস পার হতে চলল, বাস্তবে সেই প্রতিশ্রুতি দেখেনি আলোর মুখ। ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একজন সাবেক ক্রিকেটার হয়েও ফুটবল দলের অন্যতম সেরা খেলোয়াড়কে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ। এর আগে সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসন ঋতুকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই অনুযায়ী ঘাগড়া কাপ্তাই সড়কের পাশে বরাদ্দ দেওয়া হয় জমি। সেখানে গিয়ে দেখা যায় ঘরের জন্য বরাদ্দকৃত জমিটি চারপাশে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে, পাশেই ঝুলছে সাইনবোর্ড। অজানা কারণে সেখানে তৈরি হয়নি বাড়িটি, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্ষেপও করেছিলেন ঋতু। আমরাও যোগাযোগ করছিলাম যে বাড়ি দেবে দেবে করে, ওই জেলা পরিষদে গেছি, অনেক দুলাভাই অনেকবার গেছে, তাও হয়নি। 2 বছর আগে ঋতুপর্ণা চাকমার নামে বরাদ্দ হয়েছিল, কিন্তু ঋতুপর্ণা চাকমাকে জায়গাটা সম্ভবত দেয় নাই। যদি সরকার ঋতুকে বাড়ি দেয় আমরা অনেক খুশি হব। ক্যান্সারকে পরাস্ত করে সুস্থ হয়ে ওঠায় সবার কাছে কৃতজ্ঞতা জানালেও প্রতিশ্রুত বাড়ি না হয় কষ্ট ছিল এই রত্নগর্ভার কণ্ঠে। ঋতু মাব অসুখ বিলিনে ক্যান্সার বিলিনে একে থমি বেকুনে আজি বাড়ি নেই মুই গঙ্গ ইয়া সুস্থ চেয়ারম্যান রাঙামাটি তো নেনে হইন দি দিবালাই এখন দেখাইও নেই শুনইও নেই গরবাড়ি দিবাল্লা হইন নদে দন্দি করিবার হি আগে। ঋতুর বাড়ির জন্য বিভিন্ন দফতরে ঘুরেও কোনো ফল না পাওয়ায় হতাশ তার স্বজন। বিসিবি থেকেও কোনো যোগাযোগ করা হয়নি বলে জানায় ঋতুর পরিবার। জায়গা নির্ধারণ করা হয়েছে, ওইটাও ফাইলপত্র নিয়ে রাঙ্গামাটি ঢাকা এইরকম দৌড়াদৌড়ি করে আমি নিজেই ক্লান্ত এবং বিরক্ত। বিসিবি যে বাড়ি একটা দিবে বলছিল, ওইটা এখনো আপডেট আমাদেরকে কোনো কিছু জানাই না। বাংলাদেশ নারী ফুটবল দল জিতেছে 21 পদক, যার সদস্য ছিলেন ঋতু, আর ব্যক্তিগতভাবে পেয়েছেন বেগম রোকেয়া পদকও। কিন্তু বহুল প্রতীক্ষিত সেই বাড়ির দেখা আজও পায়নি পাহাড়ের এই স্বর্ণকন্যা। সময় সংবাদ, রাঙামাটি। অভিযুক্ত হিসেব নয়, বিসিবি নির্বাচনে সংশ্লিষ্টতা থাকায় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে ডেকেছিল এনএসসি তদন্ত কমিটি। তবে কমিটির ডাকে তিনি সাড়া দেননি বলে জানান তদন্ত কমিটির প্রধান AKM আসাদুজ্জামান। তবে তদন্ত কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় ব্যাখ্যায় আদালতে বিচারাধীন বিষয় নিয়ে তদন্ত করে আদালতের অবমাননা করা হচ্ছে বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। এছাড়া বিসিবির গঠনতন্ত্র সংস্কার সহ বেশ কিছু সুপারিশ রেখে রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি। নিরপেক্ষতা বজায় রেখে রিপোর্টে কাউকে অভিযুক্ত করা হয়নি বলেও জানান আসাদুজ্জামান। অনেক দিনের অপেক্ষা অবশেষে বিসিবির অনিয়ম নিয়ে তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়েছে এনএসসিতে। নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন জমা দিলেন কমিটির সদস্যরা।
বিসিবি নির্বাচনে সবচেয়ে আলোচিত নাম সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্লাব সংক্রান্ত জটিলতা কিংবা জেলা ও বিভাগীয় কাউন্সিলর নির্বাচন, ক্ষমতার অপব্যবহার করে অভিযোগ আছে প্রভাব বিস্তারের। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় তার বক্তব্য শুনতে চেয়েছিল তদন্ত কমিটি, কিন্তু তাদের ডাকে সাড়া দেননি তিনি। ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্য, অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু জুডিশিয়াল ইনকোয়ারি বসি নাই, ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন যাননি তার ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ। বিসিবি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় মন্ত্রণালয় এই তদন্তের এখতিয়ার রাখে কিনা প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি আদালতে বিচারাধীন বিষয়টি তদন্ত করে আদালতকে অবমাননা করা হচ্ছে বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। তবে বিসিবির কয়েকজন পরিচালক ও নির্বাচন কমিশনের সদস্যরাও সশরীরে হাজির হননি। লিখিত ব্যাখ্যা দিয়েছেন তারা। সেই তালিকায় আছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও। নিরপেক্ষভাবে চেষ্টা করেছি আমরা, যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করেছি। তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে। আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সংক্রান্ত যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম। আমরা এখানে এসে অ্যাকিউজ করি নাই, কোনো চার্জ ফ্রেম করি নাই। আমরা কাউকে অভিযুক্ত করে কাউকে তার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল ট্রায়ালে যেমন 342-র মাধ্যমে নিয়ে আসতে হয়, জানতে হয়, আমরা এই প্রসিডিউর যাইনি। কিন্তু ওইভাবে এটা আমাদের সিস্টেম ছিল না। প্রতিবেদন ঘিরে ইতিমধ্যে গুঞ্জন শুরু হয়েছে ক্রিকেট আঙ্গনে। বিস্তারিত না জানালেও এনএসসিকে কিছু সুপারিশ দিয়েছে কমিটি। আমরা সুপারিশ করেছি কিছু, আপনারা দেখে নিন। সুপারিশ আমরা করেছি ইলেকশন সুন্দর করার জন্য বা বোর্ডের সংক্রান্ত আর কোনো সুপারিশ করা যায় কিনা এই সম্বন্ধে আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি। ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে তদন্ত কমিটির প্রধান। শিগগিরই এ নিয়ে সিদ্ধান্ত জানাবে এনএসসি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে অনিয়মের তদন্ত কমিটির রিপোর্ট আমলে নিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকে তদন্ত রিপোর্ট আইসিসিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে বিসিবিতে হস্তক্ষেপ করা নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অভিযোগ উড়িয়ে দিলেন আমিনুল হক। পদত্যাগে যখন টালমাটাল আমিনুল ইসলামের ক্রিকেট বোর্ড, ঠিক তখনই বিসিবি নির্বাচনে অনিয়মের তদন্ত রিপোর্ট জমা পড়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট আমলে নিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সঙ্গে সঙ্গে বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ডাকেন আমিনুল হক। সেখানে সিদ্ধান্ত আসে তদন্ত রিপোর্ট আইসিসিতে পাঠানোর। তদন্ত কমিটি এসে তদন্ত প্রতিবেদন তারা দিয়ে গেছে এবং আমরা দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে এখানে আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম আমি, এবং সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা আমাদের যে আইসিসি রয়েছে সেই আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবগত করার পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। বিসিবির গেল নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ আছে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে। তদন্ত কমিটির ডাকে সাড়া না দিয়ে উল্টো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বিরুদ্ধে বিসিবিতে হস্তক্ষেপ করার অভিযোগ তুলেছেন তিনি। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদের করা অভিযোগ অনেকটা হেসেই উড়িয়ে দিয়েছেন আমিনুল হক। ফেসবুকে তো আসলে সত্য কথাও দেখি আমরা, মিথ্যা কথাও দেখি। সো তিনি সত্য বলেছেন কি মিথ্যা বলেছেন আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আপনারা এটা যাচাই করে নেন যে তার যে ফেসবুকের স্ট্যাটাস, সেই যে কথাগুলো বলেছেন সেটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা। ইতিমধ্যে তদন্ত আমাদের কাছে জমা হয়েছে। সো তিনি অংশগ্রহণ করেননি, নিশ্চয়ই সেই তদন্ত প্রতিবেদনের ভিতরে রয়েছে এবং আমরা সেটি যাচাই বাছাই করেছি যে তিনি উপস্থিত হননি, সেটিও আমি দেখেছি। সো এটা আমরা পরবর্তী সিদ্ধান্ত আইসিসির সাথে কথা বলে তারপরে আমি সিদ্ধান্তগুলো জানাবো আপনাদের। গেল বছর অক্টোবরে নির্বাচনে জয়ী হওয়ার পর বোর্ড গঠন করেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এখন পর্যন্ত 7 পরিচালক তার বোর্ড থেকে পদত্যাগ করেছেন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি পরিদর্শন করেছেন আমিনুল হক। এ সময় বিকেএসপিকে আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন তিনি। বিকেএসপিতে মেধাভিত্তিক দাবা খেলা চালুর পরামর্শ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। দীর্ঘদিন পরে বিকেএসপিতে গিয়ে পুরনো মুখদের দেখে আবেগপ্রবণ হয়ে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিকেএসপি থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন ফাহিম ইসলাম। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হওয়ার পর এই প্রথম বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গনের আতুর ঘরে এসে পুরনো দিনে ফিরে গেলেন এক সময় বিকেএসপি দাপিয়ে বেড়ানো সাফজয়ী ফুটবলার। খেলোয়াড়ি জীবনের লম্বা একটা সময় এই জায়গাটাতেই কাটিয়েছেন আমিনুল হক।
বিকেএসপির জিমনেসিয়ামে প্রতিষ্ঠানটির প্রশিক্ষণার্থীদের জুডো, তাইকোয়ান্দো, কারাতে সহ বিভিন্ন শারীরিক কসরত সহ মোট 21টি ক্রীড়া বিভাগের ডিসপ্লে উপভোগ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা দেন তিনি। বিভাগীয় শহর জেলা পর্যায়ের যে বিকেএসপিগুলো রয়েছে সেখানেও আমরা সমান সুযোগ সুবিধা বৃদ্ধি করার মাধ্যমে এই বছরের শেষ থেকেই ইনশাল্লাহ আমরা সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারবো সকল বিকেএসপি। বিকেএসপিতে পুরনো স্মৃতি রোমন্থন করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় পরিচিত মুখ সাবেক অ্যাথলেট ও কোচ সুফিয়া খাতুনকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বিকেএসপিতে মেধাভিত্তিক দাবা খেলা চালুর পরামর্শ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা একটি মেধাভিত্তিক খেলাকে ইনক্লুডিং করতে চাই, সেটি হচ্ছে কি দাবা। আমরা জাতীয় শিক্ষাক্রমে দাবাকে বাধ্যতামূলক করছি, আমাদের নতুন করে স্পোর্টসে দাবাকে বাধ্যতামূলক করছি এবং আগামী সেশন থেকে আমাদের এই বিকেএসপিতে দাবাকে ইনক্লুডিং করে আমরা আরও মেধাভিত্তিক ক্রিয়া ব্যবস্থাপনা আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের সুফিয়া আপা, আমরা যাকে ছোটবেলা থেকে আমি দেখেছি, যখন আমি বিকেএসপিতে ট্রেনিং করেছি তখন এই মানুষটি সব সময় তিনি কোন ইভেন্ট নিয়ে কাজ করেন সেটা তার কাছে মুখ্য ছিল না। তিনি ফুটবল, ক্রিকেট, সকল স্পোর্টসের সকলের সাথে তার সবসময় একটি যোগসূত্র ছিল, আন্তরিকতা ছিল। বিকেএসপিতে প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকারের পরিকল্পনা তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। শুধু পড়াশোনা করে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হব না, আমরা একজন খেলোয়াড় হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। সালাউদ্দিনের পর আশরাফুল, এবার রফিক। জাতীয় দলের আশপাশে স্থানীয় কোচদের এই আধিক্য দেশের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নেবে। দীর্ঘ সময় এই সংস্কৃতি না থাকায় ক্রিকেট তার সঠিক পথ খুঁজে পায়নি বলে মন্তব্য করেছেন বিসিবির নবনিযুক্ত বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক। বোর্ডের এই টানাপোড়েনের সময়ে যোগ দিলেও সেসব নিয়ে ভাবতে নারাজ তিনি। কথা একটাই, ক্রিকেটের স্বার্থে দূরে রাখা উচিত সব ভেদাভেদ। যদিও সাকিব আল হাসানের ফেরা নিয়ে তার চিন্তাটা আবার একটু ভিন্ন। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে ক্রিকেট বোর্ডের অবস্থা তথই বইচ, কিন্তু জাতীয় দলের পরিস্থিতি আবার এতটা খারাপ নয়। এক বিশ্বকাপ খেলতে না যাওয়া ছাড়া জাতীয় দল ইস্যুতে খুব বড় কোনো ব্লান্ডার করেনি বুলবুলের বোর্ড, বরং কোচিং প্যানেলে সালাউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুলের অন্তর্ভুক্তি প্রশংসায় কুড়িয়েছে সমালোচকদের। এবার আরও একটা দারুণ কাজ করলো বিসিবি। ক্রিকেট সমর্থকদের দীর্ঘদিনের চাওয়া পূরণ করলো তারা, মোহাম্মদ রফিককে ক্রিকেট বোর্ডের কোচিং প্যানেলে যুক্ত করে। আইসিসি ট্রফি জয়ী ক্রিকেটারের জন্য যার রীতিমতো স্বপ্ন পূরণ। নতুন একটা অভিজ্ঞতা হবে। আগে যাই করেছি, দেখা যায় যে একটা নতুন ডিপার্টমেন্টে যাচ্ছি, আমি মনে করি নতুন করে আমরা আবার নতুন করে ক্রিকেটটা আরম্ভ করব। দেশি কোচদের সঙ্গে বিদেশিদের তুলনায় অনেক বেশি স্বাচ্ছন্দ্যে সমস্যা নিয়ে কাজ করতে পারেন ক্রিকেটাররা। জাতীয় দলের পাশাপাশি পাইপলাইনের জন্য এটা আরও বড় বাস্তবতা। কিন্তু এরপরও দিনের পর দিন দেশি কোচদের অবমূল্যায়ন করে আসছিল বিগত বোর্ডগুলো। এবার রীতি বদলে দেশের ক্রিকেটটাও বদলে যাবে বলে বিশ্বাস রফিকের। ওয়ার্ল্ডের বিরুদ্ধে দেখেন এখন প্রত্যেকটা দেশের লোকাল কোচ দিয়ে কিন্তু কাজ করাচ্ছেন, যারা রিটায়ার্ড করেছে, লং সময় খেলেছে, তাদের যে অভিজ্ঞতাটা এটা কিন্তু শেয়ার করছে। এটা কিন্তু বাংলাদেশে আবার আরম্ভ করেছে। আগে যদি আরও 10 বছর আগে আরম্ভ হতো, দেখা যাচ্ছে যে ক্রিকেটটা দেখা যায় আরও মোটামুটি একটা ভালো একটা গুছানো থাকতো। বিসিবির টানাপোড়েন এখন ওপেন সিক্রেট। জাতীয় ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তের উপর ঝুলছে বুলবুলের টিকে থাকা না থাকা। এই অবস্থায় বোর্ডের চাকরি পেলেও ভবিষ্যৎ নিয়ে কোনো আলাদা চিন্তা নেই রফিকের, বরং তার দাবি রাজনীতির বাইরে রাখা হোক ক্রিকেট মাঠকে। স্পোর্টসটা এরকম একটা জিনিস, এখানে আমি মনে করি যে এটা কোনো ভেদাভেদ থাকা দরকার নেই। এটা বাংলাদেশ টিম, এটা বাংলাদেশে আমরা 20 কোটি লোকের টিম, তো এটা নিরপেক্ষভাবে থাকা উচিত। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। ক্রিকেটের ভেতর বাইরে তার অনেক মিল মোহাম্মদ রফিকের সঙ্গে। অনুজকে বেশ ভালোবাসেন তিনি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাকিবের ফিরে আসাটাকে এতটা সহজ মনে করেন না রফিক। বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু কেউ না করে না, সবাই কিন্তু ওর সাথে একমত, বাট এখানে এলো রাজনীতিভাবে আসতে পারে। এখন রাজনীতি যারা আছে তারা কিভাবে দেখবে, এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। পঞ্চম 8000 মিটার পর্বত অভিযানে নামছেন বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী। এবার লক্ষ্য পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ নেপালের মাকালু। খাড়া ঢাল ও প্রচণ্ড বাতাসের কারণে এই পর্বতটি বিশেষ পর্বতারোহীদের কাছে।
অন্য খেলার মতো অ্যাডভেঞ্চার স্পোর্টসে পৃষ্ঠপোষকতায় সরকারকে নজর দেওয়ার আহ্বান জানান পর্বতারোহীরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। বিশ্বে ৮,০০০ মিটার বা তার অধিক উচ্চতার পর্বত আছে ১৪টি। এরই মধ্যে 4টি চূড়া ছুঁয়েছেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। এই পর্বতারোহী এবার পাখির চোখ করেছেন পৃথিবীর ৫ম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালুকে। এটি বাবরের ৫ম ৮,০০০ মিটার পর্বত অভিযান। নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত এই পর্বতের উচ্চতা ৮,৪৮৫ মিটার বা ২৭,৮৩৮ ফুট। পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত জানানো হয়। এরপর বাবরের হাতে তুলে দেওয়া হয় লাল সবুজের পতাকা। যারা সংবাদকর্মী আছেন এবং একই সাথে মাউন্ট মাকালু চ্যালেঞ্জিং একটি পর্বত। এটি বিশেষ এর খাড়া ঢাল ও প্রচন্ড বাতাসের জন্য। সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাবর আলী। এই পর্বতের ক্ষেত্রে কয়েকটা একটু অন্যরকম জিনিস আছে, যেমন এটার বেস ক্যাম্প যেটা আমরা মূল শিবির বলি, যেখানটায় পর্বতারোহীটা একটু লম্বা সময় থাকে, সেটা একটু অনেক বেশি উচ্চতায় অবস্থিত। সেটা প্রায় ৫,৭০০ মিটার। ৮,০০০ মিটার যেহেতু ডেড জোন, এরকম ক্লাইম্বিংয়ে চান্সেস থাকে ফার্স্ট স্লিপ করলে আপনি পড়ে কোনো একটা দুর্ঘটনা করতে পারে। আর ডেড জোনে ক্লাইম্ব করলে যেটা হয় যে ইউর বডি ইজ ডাইং আসলে স্লোলি। ইচ্ছে ছিল জুনে নাঙ্গা পর্বত, পৃথিবীর ৯ম সর্বোচ্চ পর্বত পাকিস্তানে যেটা অবস্থা সেটাই যাবার, কিন্তু ওই যে বলছিলাম একটা বাজেটের অপ্রতুলতা। ক্রীড়া ভাতা চালু সরকারের অসাধারণ উদ্যোগ উল্লেখ করে এর ব্যাপ্তি আরও বাড়িয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসকে অন্তর্ভুক্ত করার আহ্বান করেন পর্বত আরোহীরা। এক্সপেক্ট করব গভর্নমেন্টের কাছে যে এটার ব্যাপ্তিটা আরেকটু বাড়িয়ে, যেহেতু অ্যাডভেঞ্চার স্পোর্টস বা এন্ডুরেন্স স্পোর্টস, আমরাও তো আসলে দেশকে প্রতিনিধিত্ব করি, এই জিনিসটাও মেসেজটাও কনভে করার থাকবে, যাতে এন্ডুরেন্স স্পোর্টস বা অ্যাডভেঞ্চার স্পোর্টস এই দিকটাতেও হচ্ছে খানিকটা নজর দেওয়া হয়। বর্তমান সরকার এখন ক্রীড়া ক্ষেত্রকে খুব বেশি ফোকাস করছেন। অলরেডি বেশ কিছু স্পোর্টসম্যানকে পেরোলের আন্ডারে নিয়ে গেছেন, সামনে আরো পেরোলের আন্ডারে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। ৭ই এপ্রিল মাউন্ট মাকালু অভিযানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন বাবর। পুরো অভিযানের সময় লাগবে প্রায় ৫০ দিন। আবহাওয়া অনুকূলে থাকলে মে মাসের ২য় কিংবা ৩য় সপ্তাহে চূড়ায় আরোহণ করতে পারেন বলে জানান তিনি। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হামের উপসর্গ নিয়ে আরও 10 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি ৯৭৪। ৩রা মে থেকে সারা দেশে টিকাদান। বরিশাল বিভাগে সবচেয়ে বেশি হামের রোগী বরগুনায়, হটস্পট সদর উপজেলা। জুলাই সনদ নিয়ে সংসদে ফের বিতর্ক। মুলতবি প্রস্তাব গ্রহণ না করার আহ্বান বিরোধী দলের। পরাজয়ের গ্লানির কারণে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে আপত্তি বিরোধীদের। জ্বালানি নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের। 3 মাসের মজুত নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ার শঙ্কা অর্থমন্ত্রীর। বিআরটিএর নথিতে মাইক্রোবাস বাস্তবে চলে হিউম্যান হলার হিসেবে। কাটা ছেঁড়া জোড়াতালিতে বানানো লেগুনা বাড়াচ্ছে রাজপথের ঝুঁকি। চলন্ত মৃত্যু ফাঁদ বলছেন বিশেষজ্ঞ। ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। নেতানিয়াহুকে হত্যার হুমকি আইআরজিসির। হরমুজ খুলে না দিলে ইরানকে পুরোপুরি ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের। এ ছিল ভোরের সময়। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।